দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক আয়োজন তারুণ্যের সময় অনুষ্ঠানে। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির সামি মোহিত। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের মিডিয়া ব্যক্তিত্বদেরকে নিয়ে সিঙ্গার এবং বিভিন্ন ক্ষেত্রে যারা নিজ নিজ নামে প্রতিষ্ঠিত তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে থাকি, আড্ডা দিয়ে থাকি। তো আমাদের এই পর্বে আড্ডা অনুষ্ঠানে উপস্থিত আছেন চারজন, যারা সবাই বাংলাদেশ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি। তো আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার পাশে উপস্থিত আছেন একজন চলচ্চিত্র পরিচালক মঈন বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো। এরপরে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সবার মধ্যে তিনি এখন ব্যাপক পরিচিত, যে স্বঘোষিত হিরো হিরো আলম। কেমন আছেন? জি ভালো, আপনি? হ্যাঁ ভালো। তারপরে দেখতে পাচ্ছেন মার্চ ছক্কা ছবি, আজকে আমরা যে ছবি নিয়ে আলাপ আলোচনা করব সেই ছবির অন্যতম নায়িকা রাবিনা বৃষ্টি। বৃষ্টি, আপনাকে স্বাগত। কেমন আছেন? আচ্ছা, ভালো। তারপরে আমাদের মাঝে উপস্থিত আছেন মার্চ ছক্কা ছবির নায়ক রোহান। রোহান, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের যে অনুষ্ঠান আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের এটা কোনো গুরুগম্ভীর আলোচনার অনুষ্ঠান না, এটা আড্ডার অনুষ্ঠান। আমরা এখানে আড্ডা দেব, বিভিন্ন বিষয়ে কথা বলবো এবং মজাও করব সাথে। হ্যাঁ, আর যেহেতু আপনাদের আমি যতদূর জানি মার্চ ছক্কা ছবিটি সম্ভবত মুক্তি পাচ্ছে আগামী 11ই আগস্ট, তো এই ছবি নিয়েও কথাবার্তা হবে। হ্যাঁ, তো আমরা তাহলে শুরু করি। আমি প্রথমে আমাদের মাঝে একজনই উপস্থিত আছেন, প্রমীলা, যার মিষ্টি হাসি দর্শকরা দেখতে পাচ্ছে। এই সূত্রে আরেকটু বলে রাখি, আমাদের এই অনুষ্ঠানটা এখন ফেসবুক লাইভ হচ্ছে, যেখানে আমাদের ফেসবুকে 36 লক্ষ সাবস্ক্রাইবার তারা দেখছে এবং ইউটিউবেও দেখছে। তো আমরা দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি। তো আপনার কাছে প্রথমে প্রশ্ন নিয়ে আসবো না, আপনি সিলেক্ট করবেন আগে আমরা কার থেকে শুরু করব, কাকে আগে জানতে চাইবো, কার কাছে? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক যারা আছেন, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি কাকে বলবো, সবাই যেহেতু আমাদের অল টিমের হেড হচ্ছে আমার ডিরেক্টর সাহেব, আমি অবশ্যই চাবো আমার ডিরেক্টর সাহেব থেকেই আগে আসুক। আচ্ছা, আমিও সেরকমটাই চাইছিলাম। আমাদের মঈন বিশ্বাস সবার পরিচিত এবং যিনি হচ্ছেন পাগল তোর জন্য বিশেষভাবে খ্যাত। হ্যাঁ, তো পাগল তোর জন্য, এরপরে হচ্ছে বুলেট বাবু, এরপরে এরই ধারাবাহিকতায় আসছে মার্চ ছক্কা। তো এই মার্চ ছক্কায় আমরা নতুন কি পাচ্ছি বা দর্শকদের জন্য নতুন কি থাকছে, বিষয়টা যদি একটু নতুন হলো, এটা একটা ফিল্ম, কমার্শিয়াল মুভি, এন্টারটেনমেন্ট থাকবে। এই মুভিতে মনে করেন খেলা সম্পর্কে অনেক, যেহেতু আমাদের খেলাটা একটা জনপ্রিয়, এই ক্রিকেট সম্পর্কিত কোনো বিষয় কিনা, ছবির সংলাপ আছে, ডায়লগগুলো সবকিছু ক্রিকেটকে ঘিরে। আচ্ছা, তারপরে হ্যাভি মানে মারামারি যেটাকে বলি, অ্যাকশন, যেহেতু ফিল্ম অ্যাকশন আছে। তারপর মনে করেন রোমান্টিক গান, এই সময় যারা মানে বাংলাদেশে এখন হিট সিঙ্গার, বেলাল খান, এফ এ সুমন, তারপরে ইমরান, পড়শি, সামিনা আপা, অনেক বড় বড় সিঙ্গারদের গান নিয়ে এই মুভিতে আছে। আচ্ছা, তো আপনি তো অনেকগুলো ভালো লাগবে এর মধ্যে করেছেন, বেশ কিছু মুভি করেছেন এবং যেগুলো অনেকগুলো দর্শক প্রিয়তা অর্জন করেছে। তো বিশেষভাবে এখানে কি রাখছেন যেটার জন্য দর্শক যাবে, হলে যাবে এবং দেখবে উৎসাহের সাথে? এটা এই মুভিতে দেখতে যাবে, এটা ভিন্ন, মানে আলাদা একটা ব্যতিক্রম কিছু আছে। যেমন হিরো আলম একটা ডিফারেন্ট ক্যারেক্টার, যা পূর্বে দেখে নাই কেউ, মানে সিনেমাতে আসে নাই। একটা নতুনভাবে, নতুন আঙ্গিকে আমি এটা আর কি তৈরি করছি, নির্মাণ করছি। তা আশা করি অনেক ভালো লাগবে, মানে ডিফারেন্ট কিছু পাবে। আচ্ছা, তো হিরো আলমের কথা যেহেতু বললেন, সেই প্রসঙ্গে একটা কথা কিন্তু এসেই যায়। আপনি কিন্তু অনেকটা সাহসিকতা দেখিয়েছেন, এবং কোন দৃষ্টিকোণ থেকে বা কোন চিন্তা ভাবনা থেকে তাকে এখানে সুযোগ দিলেন বা তাকে নিয়ে কাজ করলেন? বেসিক্যালি আমি দেখছি, মানে ইউটিউব, বিভিন্ন জায়গায়, ফেসবুকে যখন দেখলাম যে খুব জনপ্রিয়, এবং তখন আমি চিন্তা করলাম আমার হিরো আছে রোহান এনে আমাকে দেয়। যারা প্রথম যখন দেয় আমাকে বলে, ভাই একটা ছেলে আছে, ওর আমাদের একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা ভালো লাগবে কিনা, আপনি একটু দেখেন। তখন বলে তুমি একদিন আনার পরে দেখলাম, দেখার পরে আমি ভাবলাম, তাকে নিয়ে কথাবার্তা বলে ঠিক 15-20 দিন পরে আমি আবার ডাকলাম, 2-3 দিন তাকে নিয়ে ভাবার পরে দেখলাম না আমার ক্যারেক্টারে যায়। আচ্ছা আচ্ছা, একটা ডিফারেন্ট কিছু করি না, সবাই তো করে, সবাইকে। আমার হলো চিন্তাভাবনা যে সুন্দর চেহারা, সুন্দর সব কিছু হলে যে হিরো হয় তা না। আমার এই মুভি দেখলে যে এটা আমি চেঞ্জ করে ফেলছি, যে খালি সুন্দর হ্যান্ডসাম হলে যে হিরো হইতে পারে নট দ্যাট। এসব দেখলে মনে হয় যে কেউ একটা ক্যারেক্টারটাই একটা হিরো, যে কাউকে হিরো বানানো সম্ভব।
সেই মুভিতেই আছে। এই দৃষ্টিভঙ্গি থেকে তাকে নিয়ে আসছেন। তো ধন্যবাদ আপনাকে। আসবো হিরো আলম আপনার কাছে। আপনার হাসিটা একটু দর্শকদের উদ্দেশ্যে, আমরা হাসি দিয়ে শুরু করতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম। আর সবাইকে ধন্যবাদ জানাই যে এত অল্প সময়ে দেশ বিদেশে আপনাদেরকে ভালোবাসা পাবো আমি কখনো ভাবতে পারিনি। আর সকলের আগে কৃতজ্ঞতা জানাই আমার পাশে আমার সদ্য বড় ভাই মঈন বিশ্বাসকে, যে উনি যে সাহস করে যে আমাকে সিনেমাতে সুযোগ করে দিয়েছেন, তাই এই জন্য অসংখ্য ধন্যবাদ। যে অনেকে কান কথা, অনেকে অনেকে আমাকে যখন সিনেমাতে নেয়, অনেকে কিন্তু ওনাকে নক করে বলছে, আরে ভাই আপনি পাগল হয়ে গেছেন দেখি, যে আপনি হিরো আলম ফেসবুক সেলিব্রিটি কয়দিন থাকবে, আপনি একে একটা ছবি কোটি টাকার একটা বাদে টোকেন লিখছেন। তো এই জন্য ধন্যবাদ জানাই যে উনি আমাকে নিলে একটা সাহস দেখেছেন। আমার একটা বিশ্বাস যে এত অল্প সময় যেহেতু তাদের ভালোবাসা পেয়েছি, যে দর্শক ছোটো পর্দায় হিরো আলমকে এতদিন দেখেছে, আপনি অনেক কারিশমা। এবার বড় পর্দায় মঈন বিশ্বাস আপনাদের মাঝে আগামী 11ই আগস্টে নিয়ে আসতেছে মার ছক্কা ছবি। আমার মনে হয় আপনারা ব্যতিক্রম কিছু অবশ্যই পাবেন। আপনি ব্যতিক্রম লুক, ব্যতিক্রম গান, আরও আপনি অনেকে দেখছেন ছোটোখাটো ফাইটিং কিছু দৃশ্য, এবারে আপনি বড় কিছু একটা আনকমন কিছু ফাইট দৃশ্য আছে, রোমান্টিক গান আছে 2টা আমার। আর আপনি সবচেয়ে বেশি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমাকে এখানে কিন্তু ভাই একটু আগে বললো রোহান ভাই, ওনার বাসা আমাদের বগুড়াই নওগাঁতে, আমরা দুইজনে উত্তরবঙ্গের হিরো আর কি। আর এদের পাশে জানাই আমার পাশে আমার নায়িকা রাবিনা মিষ্টি, ইনিও কিন্তু এই সিনেমাতে অত্যন্ত সহযোগিতা করছে। এনাকে অনেকে নক করছে যে রাবিনা তুমি আমার সাথে সিনেমা করো না, করার পর তোমার কিন্তু কেরিয়ার অন্যদিকে চলে যাবে। তো এনেও কিন্তু এরকম কোনো কেয়ার করেনি। রোহন ভাই বলছে এই তুমি সাহস ভাবে সবাই যে বড় মুখ করে আপনাদের সামনে নিয়ে আসতেছে আমার মার ছক্কা সিনেমা। তো আমি তো না আপনার বড় ভাইকে সবার মুখ রাখতে পারি, আপনারা সবাই আমাদের দোয়া করবেন আর অবশ্যই সিনেমাটা হলে দেখবেন। ধন্যবাদ। আচ্ছা হিরো, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটি বিষয় জানতে চাচ্ছি, এটা তো আপনি প্রথমবারের মতো বড় পর্দায় আসতে যাচ্ছেন, তো আপনার অনুভূতিটা কিরকম? যে আগে অনেক কাজ করেছেন, কিন্তু একেবারে চলচ্চিত্রে যেখানে অনেকেরই স্বপ্ন থাকে, হ্যাঁ অনেকেই সাধনা থাকে, কিন্তু সবাই কিন্তু যেতে পারে না, সেই অসাধ্য আমি বলবো আপনি সাধন করেছেন। আপনার অনুভূতিটা বা ব্যক্তিগত চিন্তা ভাবনাটা এক্ষেত্রে কিরকম? হ্যাঁ অবশ্যই অনুভূতি ভালো। অনেকে মনে করি আমি তো অল টাইম ছোটোবেলা থেকে স্বপ্ন দেখছিলাম হিরো হবো। তো হিরো হওয়ার ছেলে যে একটা জিনিস মানে মানুষ স্মার্ট বয়, চেহারা, তারপরে মনে করেন আরও লেখাপড়া, অনেক কিছু এই গুণগুলো থাকতে হয়, এর কোনোটাই কিন্তু আমার মাঝে নেই। তাই নিজে নিজে আর কি আমি হিরো তৈরি হয়েছি। আর একটা দেশের সঙ্গে যখন হিরো হলাম, ফেমাস হওয়ার পরে আসলাম, তখন বললাম যে মানুষের ইচ্ছে শক্তি জিনিসটা সবচেয়ে বড় কিছু, মানে ইচ্ছে করলে সব কিছু করা সম্ভব। আর এর সামনে যে আমি আগাতে পারবো, যে বড় পর্দায় আসতে পারবো, আমি কোনো পরিকল্পনা করিনি। তো অবশ্যই মানুষ একটা নিম্ন শ্রেণী থেকে বড় উপর শ্রেণী যাইতে চায়, অবশ্যই তার অনুভূতি ভালো। আমি তো কোনোদিন চিন্তা ভাবনা কোনো বড় পর্দায় কোনো দিন যাইতে পারবো, তো অবশ্যই এর অনুভূতি ভালো। আর সবচেয়ে বারবার একটা কথা বলতেছে, বড় ভাইকে আমি থ্যাঙ্ক দিতেছি, তাই উনি আমাকে এই করে সুযোগ করে দেওয়ার জন্য আর কি। আচ্ছা ধন্যবাদ। তো আপনি যখন কথা বলছিলাম অনেকক্ষণ থেকেই দেখছিলাম যে বৃষ্টি মিটিমিটি করে হাসছে, হ্যাঁ তো হাসছে সম্ভবত ওই যে সিনেমা যখন শুটিং হয়েছে বিভিন্ন কথা মনে করে বা বিভিন্ন কারণে, তো এই বিষয়টা তার কাছেই শুনতে যাচ্ছি। আমি একটা কথা বলছি, আপনি কি জীবনে কি প্রেম করছেন কোনোদিন? প্রেম করেছি কিনা? হ্যাঁ প্রেম তো করেছি অনেক। প্রেম করলে আপনি একটা চিন্তা করেন, একটা হিরোর পাশে হিরোইন থাকলে তার তো মনে অনেক ফুরফুর করে, ওইখান থেকেই মনে হয় হাসিটা দিচ্ছে। আচ্ছা হিরোর কাছে পাই একটু মনে মধ্যে প্রেম ভাব আচ্ছা এটা কি সিনেমার পর্দায় নাকি প্রেমটা নাকি বাস্তব লাইফে হয়ে গেছে? আমি আবার এটা নিয়ে একটু সন্দেহ করছি। বাস্তব লাইফে এখনো হয় না, আগে চেহারা ভালো ছিল না, তো এখন একটু চেহারা ভালো আছে, এখন যদি প্রেমটা হয় না দেখছি মাশাআল্লাহ আপনার চেহারা কিন্তু আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে আর কি, বুঝতে পারছি। তো কি বলবেন এই প্রসঙ্গে, হিরোর প্রসঙ্গ টেনে আপনার কাছে আসছি। আসলে ও নিঃসন্দেহে একটা সহজ সরল একটা ভালো ছেলে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে সেটা ওর কথাবার্তা, বা ও প্রথমেই কিন্তু বলে দিয়েছে যে আমি লেখাপড়া জানি না, আর হিরো হওয়ার যা যা দরকার কিছুই আমার মধ্যে নেই। তারপরেও আমার ইচ্ছা ছিল যে আমি হিরো কিন্তু ওই বডি বিল্ডার থাকতে হবে, আর কি বলে হাইট ভালো থাকতে হবে, এই কিন্তু হিরো না, অবশ্যই না। সবকিছু মিলিয়ে হচ্ছে যোগ্যতাটাই মূল বিষয়, সেটা সে প্রমাণ করে দিয়েছে। এক্স্যাক্টলি। তো আমি এটাই ওর কাছ থেকে আসলে আমাদের সবার শিক্ষণীয় কিছু হলেও আছে। যদিও আমার ডিরেক্টর সাহেব যখন আমাকে বলল, প্রথমত আমাকে গল্পটা শোনালো, শোনার পর আমি বললাম যে এক কথায় বলে দিলাম গল্পটা অলরাউন্ডার, আমার সব ঠিক আছে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা বসে থেকে দেখার মতো একটা গল্প।
আর আমি যখন শুনলাম মনে হচ্ছে আমি দেখছি সামনে, তারপর জিজ্ঞেস করলাম যে ওকে আমার কো আর্টিস্টকে, দেন আমাকে বলল হিরো আলম। একটু ঝাড় খেলাম, হিরো আলম কোন হিরো আলম? হিরো আলম আচ্ছা। সবসময় ওকে নিয়ে কিন্তু নেগেটিভই লেখা হতো, অনেক নোংরা ভাষাও ইউজ করতো মানুষ। তো এটা তো আসছে কলকাতা, মানে আমার দেশের মানুষ কিন্তু কখনোই এতটা নেগেটিভলি দেখে না কাউকেই না, কোনো বিষয়ই না। তো এটা বাইরের দেশের লোকজন দেখতেই পারে, তাদের ভিতরে এক একজন এক এক রকম মন মানসিকতা কাজ করে। তো আমি বললাম যে ঠিক আছে, তাকে নিয়ে তো সব নেগেটিভই হচ্ছে। তো আমার ডিরেক্টর বললো দেখো আমরাই কিন্তু অ্যাক্টর তৈরি করি, তো আমি নেগেটিভটা পজিটিভ করব। নেগেটিভ বলেছে কি? আমার পাশের অন্য একটা দেশের মানুষ নেগেটিভ বলেছে। কোন বিষয়ে বলেছে? হিরো বিষয়টা নিয়েই বলেছে। আমি ওকে হিরোই বানাবো। হিরো অনেক প্রকার হিরো আছে। আমার জায়গা থেকে আমি মঈন বিশ্বাস হিরো, তোমার জায়গা থেকে তুমি রাবিনা বৃষ্টি হিরো। আচ্ছা, আমি ওখান থেকে আমি ওকে তুলে নিয়ে আসবো। ওরা ব্যঙ্গ করে বলছে, আমি বাস্তবে দেখিয়ে দিব সে যে আসলে রিয়েল হিরো, সেটা আমাদের পরিচালক আর তার ওর মধ্যে যদি ইচ্ছে না থাকতো তাহলে কিন্তু আজকে এখানে বসতে পারতো না, আজকে আমাদের সামনে বা আপনার সামনে সময় টিভির সামনে বসতে পারতো না। তো সেক্ষেত্রে অবশ্যই ইচ্ছেটাই অনেক কিছু, শিখতে বাঁচতে বাঁচতে বাজক, গাইতে গাইতে গায়ক, সবকিছু হাতে ধরে হয় না। তো আমি বলবো, নিঃসন্দেহে বলবো, এই ক্যারেক্টারের জন্য আমার মনে হচ্ছে যে হিরো আলমকেই দরকার ছিল। আর দর্শক কিন্তু সবসময় খারাপ হোক ভালো হোক নতুন কিছু চাচ্ছে, যেটা দেখি খারাপটাও ভালো হয়ে যেতে পারে। তো নেগেটিভটাকে আমরা পজিটিভে নিয়ে আসতেছি, সেটাই দেখিয়েছেন আপনারা। হ্যাঁ, আমি ওকে নিঃসন্দেহে বলে দিয়েছি যে আমি ওকে, আমার কোনো আপত্তি নেই, আমি কাজ করব। এর মধ্যে আমাদেরও ফোন আসছে, যেহেতু আমি সম্মানীয় অনেক বড় হিরোদের সাথে কাজ করে এসেছি, অনেক গুণী ব্যক্তিদের সাথে কাজ করে এসেছি, তো সেক্ষেত্রে অনেক কথাই শুনতে হয়েছে। তারপরেও আমি চাই যে না, তারা অবশ্যই তাদের ভিতর শিল্পমনা, তারা এইটা ক্ষমার দৃষ্টিতে দেখবে যে আমি তাদের হয়তো বা তারা চায়নি যে আমি কাজ করি আলম সাহেবের সাথে, এবং বিষয়টাকে সম্ভবত আপনি চ্যালেঞ্জের সাথে নিয়েছেন। তো আমরা এই বিষয় নিয়ে আবার আসব। আমরা দেখছি নায়ক অনেকক্ষণ থেকে বসে আছে, নায়ককে বেশিক্ষণ অপেক্ষায় রাখা ঠিক না। আচ্ছা, এই জন্য একটু মন খারাপ। আমরা হিরো আলমের নায়িকাকে পেয়েছি, কিন্তু আমাদের যে মূল নায়ক নায়িকাবিহীন ভাবে বসে আছে। আসলে বিষয়টা দেখতে ভালো লাগছে না। অনেকে দর্শক আছে, দেখতেছে আমার সাথে অনেক নায়িকা দর্শক আছে, দেখি মন খারাপ না, একদম না। আচ্ছা, তো কি বলবেন এই মার ছক্কা সিনেমাটি নিয়ে? আপনি তো এর আগেও কয়েকটি কাজ করেছেন। আমি মার ছক্কা বিষয়ে বলবো যে ভাইয়ার মাধ্যমে আমার সিনেমায় আমারও আশা, আর বরাবরই ওনার একটা নেশা নতুনদের সুযোগ দেওয়া। আচ্ছা, আমার এটা 3 নম্বর মুভি। ফার্স্ট মুভি ছিল পাগল তোর জন্য রে। আচ্ছা, যেটাও তো বেশ প্রশংসিত এবং প্রশংসিত বলাই যায়। হ্যাঁ, তারপরে আমার ছিল ফুল অ্যাকশন মুভি বুলেট বাবু, যেটা গত বছর রিলিজ পেয়েছে। এটা আমার 3 নম্বর মুভি মার ছক্কা। তো এটাতে অনেকে মনে করতেছে, অনেক নিউজ হচ্ছে যে হিরো আলম আছে, হ্যাঁ, মনে করতেছে একটা অন্য টাইপের হয়তো স্বল্প বাজেটের কেমন একটা সিনেমা, কিন্তু আসলে সেটা না। এটা হচ্ছে একটা বিগ বাজেটের সিনেমা, কমার্শিয়াল মুভি। এখানে অনেক সিনিয়র আর্টিস্ট আছেন, যেমন সানি ভাই আছে, অরুণা দি আছে, আলেক ভাই আছে, বাচ্চু ভাই আছে, আর অনেক আর্টিস্ট আছে। আচ্ছা, তো সব মিলে একটা ফুল এন্টারটেইনমেন্ট, বড় বাজেটের একটা ফিল্ম। হ্যাঁ, ভালো ভালো গান আছে, ভালো ভালো লোকেশন আমরা ইউজ করেছি। আর এখানে অনেক মুভি দেখা যায় যে রোমান্টিক বা অ্যাকশন, এটা সব কিছু আছে। রোমান্টিক, অ্যাকশন, আপনার কমার্স, হ্যাঁ, তবে খেলাধুলার একটা বিষয় আছে, যেটা নামটাতে আমরা বুঝতে পারছি খেলাধুলার একটা বিষয় আছে। যেমন আমার একটা সংলাপ আছে এরকম যে নো শট রান নো ফর রান মারলি ছক্কা। আচ্ছা, বুঝতে পারছি। তো আলেক ভাই সংলাপ আছে, উনি একটু নেগেটিভ ক্যারেক্টার, ওরে যে আমার খেলার মাঠে আমি আম্পায়ার, আমি ব্যাটসম্যান, মাইন্ড ইট। অনেক মজার বিষয় আছে। আচ্ছা, এবং সবকিছু আমরা যে সংলাপগুলো আছে, মজার সংলাপ, সেগুলো সম্ভবত সব খেলাকে কেন্দ্র করে। আমি আবার আপনার কাছে ফিরে আসছি যে আমি এই প্রাথমিক আলোচনায় যেটা শুনলাম যে আমরা একটা ভালো কিছুই সম্ভবত পেতে যাচ্ছি। তো এটা আপনি 11 তারিখে মুক্তি পাবে বলছেন, তো কতটা হলে মুক্তি পাচ্ছে? প্রায় 60 থেকে 100টা হলে মুক্তি পাচ্ছে। আচ্ছা, মুক্তি পাচ্ছে ঢাকা সহ সারা বাংলাদেশ যত বড় প্রেক্ষাগৃহ আছে, ইনশাআল্লাহ সবটি প্রেক্ষাগৃহে আমার মুভি চলবে। আচ্ছা, আর এই মুভিতে অভিনয় করেছেন আমরা তো এখানে 3 জনকে পাচ্ছি, এছাড়া আর কারা কারা অভিনয় করেছেন? ওমর সানি ভাই, অরুণা বিশ্বাস, সাদেক বাচ্চু, তারপরে আলেকজান্ডার বো, জাদু আজাদ,
সুশান্ত, তারপরে এরকম অনেক আর্টিস্ট আছে, প্রবীণ মানে অনেক সিনিয়র শিল্পী আছে এই মুভিতে কাজ করছে। আর এই মুভিতে মনে করেন কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান খুব সুন্দর সুন্দর লোকেশনে আমি গানগুলো শুটিং করেছি। গান, ফাইট যত যা আছে মুভির আমি সব বাইরেই শুটিং বেশিরভাগ। আচ্ছা, ধন্যবাদ। হিরো আলম, আবার আপনার কাছে আসতে হচ্ছে আমাকে, কারণ দর্শক সম্ভবত আপনাকেই বেশি করে চাচ্ছে, জানি না এটা আমার ভুল কিনা। তো যাই হোক, নেগেটিভ পজিটিভ দুই ভাবেই চাচ্ছে। যেভাবেই নেই। আচ্ছা, তো এই মুভিতে আপনার ক্যারেক্টারটি কিরকম, দেখুন এবং আপনার নামটা কি? আপনি বলেন আমার নাম কি? আপনার নাম তো হিরো আলম। তো হিরো আলম হিরো ছাড়া কোনো ক্যারেক্টার করতে পারে? ও আচ্ছা, ওইখানে আপনি হিরো আলম, ক্যারেক্টার নামই হিরো আলম। আচ্ছা, তো ওইখানে হিরো আলমের কার্যক্রমটা কি, ক্যারেক্টারে কি কি আছে, কি কি পাচ্ছে? আমি সবসময় দেখে, আপনি শর্ট ফিল্মগুলো দেখে সবসময় অন্যের প্রতিবাদী সবসময় থাকে। এর মধ্যে আপনি অন্যের প্রতিবাদ যেখানে সেখানে হিরো আলম আছে। আচ্ছা, প্রতিবাদী হিরো আলম বলতে পারেন এর ভিতরে একটা। আচ্ছা আচ্ছা, শুধু কি প্রতিবাদী ক্যারেক্টার না সাথে অন্য কোনো প্রতিবাদী অ্যাকশন, স্যাড, তারপরে রোমান্স, তারপরে আপনি কমেডি, সব স্টাইলই পাবেন অ্যাকশন সহ। ঠিক আছে, অ্যাকশন আছে। মানে আমি আপনার বিশেষ করে আপনার ক্যারেক্টারটা বুঝতে চেষ্টা যে করছি, কয়টা পুরো বলছি মুভি সব না। কটাই আছে। আচ্ছা, ফাইট সব কটাই। করছে, আচ্ছা, নায়কের সাথে প্রেম করছে, গান করছে, তারপরে আপনি মনে করেন উড়ে ধরে কিছু ডায়লগ বলেন, যেমন এই সিনেমাটার নাম করে ডায়লগ আছে, আমি গরিবের বন্ধু হিরো আলম, হ্যাঁ, সন্ত্রাসীদের লাগাই মলম, আচ্ছা, মারবো উপরতলায়, ব্যথা পাবি নিচতলায়, এরকম অনেক কাজ করে। ব্যথা পাবেন না আপনি কি ব্যথা পাবেন না? না, হিরোকে ভয় পেলে তো আমার এখান থেকে উঠে যেতে হবে, তাহলে প্রোগ্রামেরই একটু প্রবলেম হয়ে যেতে পারে। না, আমি ভয় পাচ্ছি না, যেহেতু বৃষ্টি আমাকে অভয় দিয়েছে, আমি এখানেই থাকছি। হ্যাঁ, তো যাই হোক, হিরো আলম, আপনার সুন্দর সংলাপ শুনলাম। তো এইখানে কাজ করতে গিয়ে কথাটা বলবো কিনা, যেহেতু আমাদের আড্ডা অনুষ্ঠান, আমার মনে হয় বলা যায়। হ্যাঁ, আমরা নিজেরাই তার কেউ সেটা আমরা কেউ নাই, এখন কেউ নাই। তো বিভিন্ন সিনেমার গানে বা আপনার আগের কাজেও দেখেছি। হ্যাঁ, এই ওই যে বললেন এখানে প্রেম আছে, ফাইট আছে, তো মাশাআল্লাহ আপনার যা ফিগার, এখানে কি নায়িকাকে আপ করার এরকম কোনো বিষয় আছে কিনা? এটাই তো মজা। কি কারণে মজা বিষয় দেখেন, এতদিন বাংলাদেশে দেখেন প্রতিটা সিনেমা গল্পে আপনি দেখছেন গানে জান, না জান কে, ও আমার নাই কে, যাবি না জান টানলে বললো বেশি তো বিভিন্ন জায়গায়। আচ্ছা ঠিক আছে, যে এখানে দেখছেন অনেক সিনেমাতে অনেক দেখছেন সারা জীবন নায়িকা নায়ক কোলে উঠে নেয়। আচ্ছা আচ্ছা, কিন্তু এই সিনেমাতে ব্যতিক্রম। আচ্ছা, আমার নায়িকা আমাকে কোলে উঠে নিয়ে ঘোরাচ্ছে। কারণ ও আমাকে কোলে নিতে গেলে যদি ভেঙে যেতে পারে। আচ্ছা আচ্ছা, তার চেয়ে আমি করলাম একটা সিকোয়েন্সে, প্রথমে আমি সে বিশ্বাস করে না আমি তাকে ভালোবাসি, সেরকম তো ফান করি, মজা করি, তাকে দুর্ব্যবহার করি। তো যখন আমি বুঝতে পারলাম যে না, সত্যি সত্যি ছেলেটা ভালোবাসার মতো কাজ করছে, কারণ আমার পাশে একজন হ্যান্ডসাম হিরো, আমি ওকে ভালোবাসি, বাট ওর চিন্তা নেগেটিভ। তো এই ছেলেটাকে আমি ভালোবাসি না, ও আমাকে ভালোবাসে, ওর চিন্তা অলওয়েজ মানে পজিটিভ। তো সেক্ষেত্রে আমি ফান করতে করতেই এক সময় আমি নিজেই তাকে ভালোবাসি প্রস্তাবটা রাখি। তো দেন সে বিশ্বাস করে না, চিমটি কাটতে বলে, এই করতে বলে, তো ওকে চিমটি কাটলাম, তারপরেও তার বিশ্বাস হচ্ছে না। তো ভালোই বাসলে সে বলে কপালে একটা চুমু খেতে। তো দেন কপালে একটা চুমু খেলাম আর কি। তো তারপরে দেওয়ার পরে চুমু দিলাম আর কি, দেওয়ার পরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পড়ে যাওয়াতে তো বিপদ, বেচারা মরে গেলে তো অবস্থা টাইট, আর কুলে নিলে তো ভেঙেও যেতে পারে। তো যাই হোক, দেন সে উঠলো, ওঠার পরে তার বিশ্বাস হলো যে আমি তাকে ভালোবাসি। ভালোবাসার পর ও আমাকে আই লাভ ইউ বলে ধরে জড়ায় ধরে নিচ্ছিল। দেন নেওয়ার পর আমি ওকে আর কি কোলে নিয়ে ঘুরিয়ে দিলাম। তো এটা একটি কারণ হচ্ছে সিকোয়েন্সে হুট করে আমি ওকে কোলে নিতে পারবো, বাট সে আমাকে কোলে নিতে গেলে পড়েও যেতে পারে, এর জন্য আমি কোলে নিয়ে নিলাম। মিথ্যা কথা বলবে না, আমি কিন্তু তোমাকে কোলে নিয়ে ঘুরাইছি গানের মধ্যে, সবাই দেখবি দর্শক। আচ্ছা, এটা কি আমরা কোনো সংলাপ শুনলাম নাকি? না, সংলাপ এর আগে না, গানে আবার কোলে নিয়েছে। আমি ইউটিউবে গানটা দেখলাম, তো সেই ক্ষেত্রে আমার ফ্রেন্ডরা বললো যখন কোলে নিচ্ছিল ওরা গানে দেখেই ঝাড় খাচ্ছিল, এই বুঝি দুইজনে নিয়েই পাহাড়ের নিচে পড়ে গেল। আচ্ছা, তো এখানে আপনার ক্যারেক্টারটি কেমন, মানে আপনার চরিত্রটা কিভাবে আসছে? হচ্ছে আমার চরিত্রের নাম হচ্ছে বুলবুলি। বুলবুলি, বুলবুলি এটা খুব আল্ট্রা মডার্ন।
তো সবসময় খুব গান বাজনা হই হলো বন্ধু বান্ধব নিয়ে অলওয়েজ থাকে। তো সে কখনোই ওকে ভালোবাসবে এটা তো প্রশ্নই আসে না। অনেক ফ্রেন্ড থাকে আমার, তো আমার ফ্রেন্ডরা থাকে সব নেগেটিভ। আচ্ছা, তো এর মধ্যে ও আমাকে চোখ খুলে দেয় যে আসলে আপনার যারা ফ্রেন্ড আছে, আপনি বড়লোকের মেয়ে, সবাই আপনাকে চাচ্ছে যে এরকম একটা ফ্রেন্ড থাকলে আমরা সবাই একটু সুযোগ নিতে পারবো। অনেক যার নেগেটিভ চিন্তা তো অবশ্যই নেশার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা থাকে কারো, যে ওকে নিয়ে আড্ডা মারলে নেশার টাকাটা চলে আসবে, এরকমই থাকে। দেন ও এক সময় এসে আমার চোখ খুলে দেয়। তো আছে কিছু মজা লাস্ট পর্যন্ত। আমি ওকে জাস্ট একটা পিকুলিয়ান ভেবে একটা ফান করতে থাকি সারা গল্পেই, যে ঠিক আছে ওকে পাঠাচ্ছি একজন হিরো আলমকে পাঠাচ্ছি, ও একদম মেরে সবাইকে করে ফেলবে। তো ওকে দেখেই সবাই খুব হাসে। তো তারপর ওখান থেকে অ্যাকশন করে আসে। এরকম অনেক মজার দৃশ্য আছে যেখানে আমার বাবাও খুব ঝাড় খেয়ে যায় যে আমার বিয়ের জন্য ছেলে দেখছে। ওখানে বাবার ক্যারেক্টার কে আছেন মুভিতে? পিজি মোস্তফা। উনি অনেক গুণী ব্যক্তি, অনেক রাইটার। হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটার, অনেক ছবি আছে তার, অনেক বিগ মুভি আছে। তো উনি আমার বাবার রোলটা করে। দ্যাট আমরা খুব এনজয় করে শুটিংটা করেছি। আচ্ছা, আমরা এনজয়মেন্টের বিশেষ করে বিষয়টা ওকে হিরো আলমকে কখনোই বুঝতে দেই নাই যে আপনি নতুন একজন ব্যক্তি, আপনি ইয়া থেকে কি মাগুরা থেকে এসেছেন এরকম না। আপনি ভাবেন হ্যাঁ হিরো আলম কি বলবো এখানে, আমি জানি বগুড়া, আপনার প্রেমিকা জানে না। বগুড়া তুমি শোনালে নাম আমার হিরো আলম জালিম দিয়ে লাগাই বললাম মারবো বগুড়া, লাশ পড়বে মাগুরায়। মাগুরা। আচ্ছা, যাই না, আমরা লাশ টাশ ফেলতে চাই না, আমাদের অনুষ্ঠানে অবশ্যই ফেলতে চাই না। আচ্ছা, হ্যাঁ বলেন। তো আমার গল্পটা শুনে মনে হয়েছে যে, আর দাদা বলল যে আমার এই ক্যারেক্টারের জন্য এরকম একজন অনারি লোক আমার দরকার, যে কিছু জানে না, সে লেখাপড়া জানলে তো সে দেখে পড়ে নিতে পারলো, আমি শিখে নিব যে ও কি জানে আমি কি জানি। আমি তাহলে কিসের ডিরেক্টর? আমি যদি একজন আর্টিস্টকে নেগেটিভ রোলটাকে পজিটিভে না নিয়ে আসতে পারি। একটা রিস্ক ছিল, এটা গড গিফট যে আমি আমার শুরু থেকেই মোহন সাহেবকে চিনি, বাট তার কোনো মুভি আমার করা হয়নি। এটাই আমার ফার্স্ট মুভি ওনার সাথে, মোহন বিশ্বাস স্যারের সাথে কাজ করা। তো সত্যি আমি খুব লাকি 100% লাকি যে একদম নতুন মানুষের সাথে কাজ করা। অনেক কিছু শেখা যায়, ভুল তো হচ্ছেই, ভুলের জন্যই তো ডিরেক্টর, সে শিখিয়ে নিচ্ছে। বাট আমি অনেক কিছু শিখলাম। এই কাজটা না করতে পারলে মনে হয় আমি মিস করতাম, কিছু একটা মিস করতাম। আচ্ছা, ধন্যবাদ। হিরো আলম, আপনার কো আর্টিস্টের কথা শুনে আবার আপনার কাছে ফিরে আসতে হলো, কিন্তু আমি যেতে চাচ্ছিলাম নায়কের কাছে। না, অবশ্যই। সেটা হচ্ছে আপনি কি মলম লাগিয়েছেন, মলমের নামটা জানতে চাইবো, যেটার জন্য আমি কিন্তু বৃষ্টির কাছে জানতে চাচ্ছিলাম তার ক্যারেক্টারটা কি হচ্ছে বা তার রোলটা কি। কিন্তু উনি এতক্ষণ পর্যন্ত যতক্ষণই কথা বলেছেন তার 90% বা বেশিরভাগ সময়ই কিন্তু আপনি মানে হিরো স্তুতি। এর কারণটা কি এটা আমরা পরে শুনবো, আগে নায়কের কাছ থেকে ঘুরে আসি। তো এখানে আপনার রোলটা কি হচ্ছে, মানে আপনার রোহান ওখানে ক্যারেক্টারটার নামটা কি? ক্যারেক্টারের নাম হচ্ছে প্রেম। আচ্ছা, একটু আমরা কি শোনার সুযোগ আছে কিনা? আমার ভাইয়ের ক্যারেক্টার আছে সানি ভাই। আচ্ছা, ভাবি হচ্ছে অরুণাদি, উনি সৎ প্রতিবাদী স্কুল মাস্টার। আচ্ছা। তো ওনাদের আদরের ছোট ভাই, এবং এতটাই আদর করে যে ভাবি মানে সন্তান নেয় না, দেবরকে মানুষ করে, খুব আহ্লাদি, অনেক ভালোবাসে। তো এক পর্যায়ে আমার হিরোইনের সাথে দেখা হয়ে গেলে যে সে একটু রাফ বিহেভ করে, একটু বড় লোকের মেয়ে, সে অন্যভাবে চলাফেরা করে। তো একটা বিষয়ে প্রতিবাদ করি, তো সে অনেক রাগান্বিত, বাসায় গিয়ে বাবা সবাইকে বলে যে এরকম একটা ছেলে আমাকে অপমান করেছে এই সেই। তারপরে আলেক ভাই, উনি নেগেটিভ ক্যারেক্টার, হ্যাঁ, উনি আবার পছন্দ করে হিরোইনকে। তো এরপরে আলেক ভাইয়ের সাথে আমার একটা ক্র্যাশ হয়, এভাবে সামনে তো মেয়েটা জিদ করে বলে যে ও আমাকে টিস করেছে, ও আবার অবশ্যই পা ধরে ক্ষমা চেয়ে যাবে মেয়েটা। আচ্ছা, তো এর মধ্যে আমার ভাইয়ের সে আবার অপমান করে আসে, ঘাট ধরে, সেই বাসায় আবার
যে আমাকে এত ভালোবাসে আমার ফ্যামিলি, আমার জন্য আমার ভাইকে অপমানিত হতে হলো, ঘাট ধরে গেছে। এবার আমি জিদ করে মেয়েটার বাসায় গেলাম, যে দেখি আচ্ছা পা ধরতে বলছে, পা ধরে আসে। এরপর গিয়ে দেখলাম মেয়েটা অনেক সুন্দর, আসলে সুন্দরী মেয়েদের পা ধরবো কেন, সুন্দরী মেয়েদের আদর করলাম, আদর করেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আদর করেছি, পা ধরবো কেন শুরুতেই? হ্যাঁ, আমার ভাইকে অপমান করে গেছে, আমি একটা প্রতিশোধ নেওয়ার মতো। আচ্ছা, তো এর বেশি কিছু আমরা সম্ভবত বললে আপনার পরিচালক আবার একটু মনোক্ষুণ্ণ হতে পারেন। অনেক অনেক সুন্দরভাবে ভাইয়া উপস্থাপন করেছে মুভিটা, অনেক গল্পটা অনেক অনেক মজার, হ্যাঁ গানগুলো অনেক ভালো, দর্শক ফুল মুভিটা এন্টারটেইনমেন্ট। তো আমরা মার ছক্কা থেকে একটু পিছনের দিকে যেতে চাই, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে, আপনি তো এটা আপনার বললেন তৃতীয় মুভি, এর আগে আরো 2টা মুভিতে অভিনয় করেছেন। তো আপনার এই অভিনয়ে আসার শুরুটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন, কিভাবে আসলেন? আসলে আমার মুভিতে আসাটা ঢাকায় আমি জিম করতাম মগবাজারে। আচ্ছা, মগবাজারে জিম করি, তখন একজন মেকআপ আর্টিস্ট আমাকে প্রায় দেখা হয় রাস্তায়, প্রায় দেখা হলে উনি বলে তুমি কি করো, এই যে জিম করতেছি, ফিল্ম করবো নাকি? না, ফিল্ম ওইভাবে করবো না, আবার ইচ্ছা আছে, উনি আমার বুঝে ফেলে যে ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, পরে বললো যে কাজ করো, আমি কালকে ফটোশ্যুট করব রামপুরাতে, তুমি আসবা। আমি আসবো, সমস্যা নাই, তুমি চলে আসো, তোমার টাকা পয়সা লাগবে না, তুমি এসে ফটোশ্যুটটা করে যাবা। ওকে, আমি পরের দিন গেলাম, গিয়ে উনি অনেক কিছু পিক উঠালো আমার। তো উনি কী করতো, এই পিকগুলো সবাইকে দেখাইতো। আচ্ছা, কাকে কাকে দেখাইতো আমি কিছুই জানতাম না, আমার মতো আমি ছিলাম, কাউকে দেখাইতো। তো হঠাৎ করে পাগল তোর জন্য রে মুভিটা শুরু হলো। ওটা আরেকজন হিরো ছিল, ইরফান ভাই। আচ্ছা আচ্ছা, আর ভাইয়া প্রযোজক প্লাস পরিচালক ছিল ওই মুভিতে। এরপরে একদিন ওনাকে দেখায়, ভাইয়াকে দেখায় যে একটা ছেলে আছে, লাগবে কিনা, মানে ক্যারেক্টারে যাবে কিনা দেখে। হ্যাঁ, একটা তো হিরো লাগবে, ঠিক আছে তুমি নিয়ে আসো একদিন। তো ভাইয়া ওই পিকটা দেখায়, পিক দেখে আচ্ছা ঠিক আছে সামনাসামনি দেখা হোক। তো গেলাম, তারপর ভাইয়া বললো না ঠিক আছে ক্যারেক্টারে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে আসলে ভাইয়ার মাধ্যমে আমার ফিল্মে আসা। তো এর আগে অভিনয় বা এই ক্ষেত্রে তো নিশ্চয়ই পদচারণা ছিল। আমি থিয়েটার মেকআপম্যান কে, সে তার নামটা কি? অবশ্যই, কারণ সে একজন ভালো মানুষ, না হলে সে ছবি দেখিয়ে তার নামটা আমরা স্মরণ করতে পারি। বাবুল ভাই, ওনার রংপুরে বাসা। অবশ্যই, সে যাই হোক, যেমনই হোক, হ্যাঁ অবশ্যই ভালো, অনেক ভালো, অনেক কষ্ট এখনো দেখা হয়, অনেক ভালোবাসা আমাকে জড়াই ধরে। আচ্ছা, আসে ভালো ভালো ছেলে, সে তাকেও অনার করে, হ্যাঁ অনেক আমাকে বলে আমাকে সেই বাবুল ভাই। তো বেড়ে ওঠা কোথায় আপনার ছেলেবেলা? আমার গ্রামে নওগাঁতে আমার বাসা। আচ্ছা আচ্ছা, আরেকটা যেটা আপনি বলছিলেন যে আমি থিয়েটার করতাম রাকায়েত স্যার, গাজী রাকায়েত স্যার, চারুনুরম স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ, ওখানে আমি 2-3 বছরের মতো অ্যাক্টিং। তো বেসটা ওখানে গড়ে উঠেছে। তারপরে এতটুকু শিখেছি যে অভিনয়টা কি করতে হবে, আমি এতটুকু শিখেছি। অভিনয়টা হচ্ছে যা যত অবজারভেশন পাওয়ার, সে তত ভালো অভিনেতা হতে পারে। আচ্ছা, হ্যাঁ, তো এতটুকু শিখে আমি অবজার্ভ করি যে না, যে আমি যদি এই ক্যারেক্টার করি, রাস্তাঘাটে সব ক্যারেক্টার দেখি, যে আমার যদি এই ক্যারেক্টারটা আসে আমি কীভাবে প্লে করব, অবজার্ভ করি। এরপরে আপনার কাছে ফিরে আসবো হচ্ছে আপনার প্রথম ছবিতে আপনার ক্যারেক্টার কীরকম ছিল এবং দ্বিতীয় ছবিতে কি ছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আবারও আপনার কাছে ফিরে আসছি পরিচালক মহোদয়। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম, শুটিংটা হয়েছিল কোথায়? কোন ছবি? এই যে মার ছক্কা। রাঙামাটি, কক্সবাজার, তারপরে বান্দরবন, বাংলাদেশের বিভিন্ন ফেমাস জায়গাগুলোতে। তো এর আগের ছবিগুলো সম্পর্কে আমরা কয়েকটা জানি যে অনেক দর্শক প্রিয় হয়েছিল। আগেরগুলো ছবি সম্পর্কে যদি কিছু বলেন, একটু ফ্ল্যাশব্যাকে যাই আমরা। পাগল তোর জন্য ছবিটা যে করছি, এটা তো ফেমাস, বাংলাদেশের এর উপরে মনে কোনো হিট গান নাই। হ্যাঁ হ্যাঁ, পাগল তোর জন্য রে পাগল। ওই সবারই মুখে মুখে বলা যায়। এফএ সুমন, আর ওই মুভিতে এফএ সুমন আর বেলাল খানের আমি ব্রেক দিছিলাম সঙ্গীত পরিচালক হিসাবে, প্লাস ওই মুভির গান গাওয়াই, মানে গানে সব কিছু মিলে। তা আশা করি তারা খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর বুলেট বাবু এর পরে যে মুভিটা করছি, ওই ছবিটা ফুল রোমান্টিক। আর পরের মুভিটা করছিলাম অ্যাকশন মুভি, বুলেট বাবু নাম ভূমিকায় রোহানকেই নিয়েছিলাম। গল্পটাই এরকম ছিল, খুবই ভালো মুভি। আচ্ছা, এটা আমরা রোহানের মুখ থেকে শুনবো। খুব অ্যাকশন, খুব ভালো গেছে ছবিটা, মানে হিট হয়েছিল। আচ্ছা,
তো আমরা আবার হিরোর কাছে যেতে চাই। আমি তো ওইখানে যেতেই ভয় পাচ্ছি আর কি, আমাকে উল্টা না কি প্রশ্ন করে বসে। অলরেডি সে কিন্তু দু একটা আমাকে করে বসেছে। হ্যাঁ হ্যাঁ, সে বাসায় ফেরা আর কি কষ্টকর হয়ে যেতে পারে আমার জন্য। তা যাই হোক, আপনার কাছে আসছি যে আপনাদের পরিচালক বললেন যে দেশের বিভিন্ন জায়গাতে শুটিংগুলো হয়েছে, তো এর আগে কি ওই সব জায়গাগুলোতে আপনার যাওয়া হয়েছিল নাকি শুটিং এর আগে আমি গেছি বেড়াতে, কিন্তু শুটিং করতে যাই। আচ্ছা, তো শুটিং এর অভিজ্ঞতাটা কেমন? একটা শুটিং একটা পরিবারের মতো, অনেকগুলা লোক, একটা পুরা সেট যায় সেখানে, তাই না? একটা পুরা ফ্যামিলি বলতে হবে, কয়েকদিন সেখানে থাকতে হয়, একই সাথে খাওয়া দাওয়া ঘুম থেকে সবকিছু শেয়ার করতে হয়। তো এইখানে যে এটাও তো আপনার জন্য নতুনই আমার মনে হয়, যেহেতু আগে যা কাজ করেছেন ছোট ছোট কাজ করেছেন, তো এটার এক্সপেরিয়েন্সটা কেমন, আপনার অনুভূতিটা কেমন বিষয়? অত্যন্ত অনুভূতি ভালো। কারণটা একটা কি, আমি ওখানে যে সবার আমাকে এত যে সেফ দিছে, ভয় পায় না। একটা শট দিতে গেলে হয় দেখতে মনে একটা ভয় লাগতে দেয় প্রথমে, কী হবে না হবে। একটা শট আপনি হইতেছিলই না, মানে ভাই একটা এর সাথে একটা শট ছিল, মানে হয় না, মানে কুচ্ছিত নামে একটা শব্দ আমার মুখ দিয়ে উঠছে না। না হওয়ার কারণে পরে ভাই করছে মারতে দেয় একটা থাপ্পড় আমার, তার মিচ্ছে না বলে ঠিক আছে। ঠিক আছে, তেমনি শিকারটা কোনো শেষ নাই। আমি তো সবসময় ছোট পর্দা থেকে আমি সবসময় কাজ করে নিজে ওস্তাদ, আমার তো কোনো ওস্তাদই নাই। আমি একটা গান কোনোদিন করলে ওই গানকে দেখতে, ওই গান কেমন করে সকালবেলা যাবো এরকম শুরু করে দিয়েছি, কোনো ওস্তাদ নেই। ঠিক আছে, এইরকম করে শিখতে আছে এত দূর। আর যখন প্রোডাকশন বয় বলেন, লাইট বলেন, ক্যামেরাম্যান, বিভিন্ন তারা ওস্তাদ, ফাইট বলেন, নাচের ডিরেক্টর, ওরা অত্যন্ত হেল্প করছে যে ভয় পায় না, করো। তো এই যে আমি তাদের যে এত অল্প সময় যে ভালোবাসা পাবো, তাদের ভালোবাসার কারণে কিন্তু আমার সাহসটা বেশি। এই জন্য মানে কাজটা আমার খুব একটা ভয় লাগেনি, আর অত্যন্ত সহযোগিতা সবার পাইছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে ওইখানে যে ওই যে বললেন পরিবারের মতো ছিলেন সবাই, তো সেইখানে তো বেশ কিছু মজার ঘটনাও অনেক সময় ঘটে যায়, যেগুলো শুনলে দর্শকরা মজা পাবে, নায়িকার সাথেই হোক বা অন্য কারোর সাথেই হোক, এরকম কোনো ঘটনা আছে কিনা যেটা দর্শকদের সাথে শেয়ার করলে দর্শকরা মজা পাবে? মজার ঘটনা একটাই, যে মনে করেন এক জায়গায় 10 জন কোনো জায়গায় চলাফেরা করে বসে থাকবে, মজার কি তুমি এক কাপ দুধ চা খাই, চাও তো খাইতে পারি না, দর্শক খালি তো ধরে। আমি তো রোড ঘাটে ভালো মতো ওই জায়গাতে চলাফেরা কথা বলবো সবার সাথে, খালি পাবলিক ধরে চাও খাইতে পারেন, দুটো গল্প করতে পারি না। আর এই দুই সবার মাঝে সবটাইম চলাফেরা করছে অল টাইম, আর আমার খুব ভালো লাগে সবার মাঝে চলাফেরা করতে। আচ্ছা আচ্ছা, এটাই তো। আমি রাবিনা আপনার কাছে ফিরে আসছি, আপনার কাছে জানতে চাইবো, মাঠ ছক্কা থেকে একটু পিছনে যাচ্ছি, কাজ কি করা হয়েছে আপনার, বা শুরুটা কিভাবে, শুরু থেকে শুরু করি আপনার সিনেমাতে আসার। শর্ট করে বলি, আমার শুরুটা হচ্ছে আবুল হোসেন খোকন স্যারের মাধ্যমে। আচ্ছা, আমার হাতে খড়ি, আমি ওনার কাছ থেকেই প্রথম ফিল্মে ইন করি, তো ওনার হাতেই। এর আগে তো আমি কমার্শিয়াল মঞ্চ করতাম, এখনো করি মাঝে মধ্যে। আর এই তো আমার ওই ছবিটা ছিল, ছবিটার নাম মধুর প্রেম। ছবিটা যদিও এখনো রিলিজ হয়নি, তবুও আমি ওই ছবিতে অনেক কিছুই শিখেছি। আমার ইচ্ছে ছিল ওই ছবিটা রিলিজের পর আমি অন্য ছবি করব। তারপর যেহেতু লেট হয়ে গেল তাদের কিছু বিষয় নিয়ে, আর পর তো ডিজিটাল চলে। আমার ফার্স্ট অ্যানালগ দিয়ে শুরু। আচ্ছা, কি ছিল সেটা? মানে 35 ক্যামেরা যেটা ছিল ওইটা, তারপর তো ডিজিটাল চলে আসলো। এই তো এই থেকে শুরু। তারপর ফার্স্ট মুভি আমার রিলিজ হলো সেকেন্ড পেয়ার হিসাবে ম্যাশিং ম্যান। আচ্ছা, ওইটা এটাতে কাজ করলাম। এদিকে আমার সৌভাগ্য যে আমি সবার মোটামুটি যাদের সাথে কাজ করেছি, যাদের সাথে কাজ করিনি, সবাই আমাকে খুব হেল্প করেছে। একবার আলাপ হলে না, মানে কাজে সবাই হেল্প করেছে। আমার এক ডিরেক্টর এখানে এক ছবি শুটিং করছি, বা আমি আরেক ডিরেক্টরকে চিনি, সেও আমাকে ইশারায় বুঝাই দিচ্ছে যে তুমি এই জিনিসটা এইভাবে করো, ভালো লাগবে। এটার চেয়ে আমি বলবো যে আনন্দের আর কিছু নেই। তো আমি সবার হেল্প পেয়েছি, যেহেতু আমাদের মান্না ভাই সিনিয়র আর্টিস্ট স্যার চলে গেছেন আমাদের মাঝে থেকে, সেও আমাকে অনেক হেল্প করেছে। এরপর একটা পর একটা করে ছবি করে আসা। আমার লাস্ট রিলিজ হলো রাজা 420, উত্তম আকাশ দ্বারা পরিচালিত। ওইটার ওমর সানি ভাই হিরো ছিল। আর তারপর এই রাজার পরে হচ্ছে পৃথিবীর নিয়তি, ওটা আমি একটা প্রতিবন্ধী একটা মেয়ের রোল করেছিলাম। ওটাও অনেক শিক্ষণীয় কিছু ছিল, যেহেতু আমি মেয়েটা কথা বলতে পারে না, হাত বাঁকা, পা বাঁকা, ওটা খুব মানে শিক্ষণীয় কিছু ছিল। আর আমি সবসময় কি যে আমার ছোট রোল হোক, নায়িকা হলেই যে বেশি গান থাকতে হবে, ফাইট থাকতে হবে,
এরকম কিছু না, ছোট মানে শিক্ষণীয় কিছু যেন থাকে, একটা কিছু হলেও যেন বলতে পারি যে না এইটা শিখতে পারবো আমার কিছু দেখে। সেম তারপর আমি যখন মঈন স্যারের ছবিতে সাইন করলাম, দেন ভাবলাম যে অবশ্যই এটার মধ্যেও আমি কিছু দেখাতে পারবো। আচ্ছা, তো প্রথম ছবি কত সালে করেছেন, মানে কত বছর হচ্ছে আর কি আমার সিনেমা? আমি তো মঞ্চে হচ্ছে মঞ্চ আর ফিল্ম নিয়েই আমার 9 বছর। আচ্ছা 9 বছর। আমার প্রথম ছবি 6-এ। আচ্ছা আচ্ছা। তো অভিনয়ে আসাটা কি পারিবারিক কোনো ট্র্যাডিশন ছিল নাকি কিভাবে আসা? পারিবারিক বলতে আমার মা সাপোর্ট করতো, আর কেউ না। মার ছিল যে আমি নৃত্যশিল্পী হব, সে নাচ পছন্দ করতো, ক্লাসিক্যাল নাচ পছন্দ করতো। এই নাচ থেকে আর অভিনয়, যে আমি একটা নাটক করলাম আমাদের কলেজের, নাটক করার পর দেন ওখান থেকে আমাদের যে ওই নাটকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল আমার ওই ভাইয়া রানা সাহেব আমাকে বললো যে আমাদের এরকম একটা মুভি হচ্ছে, আমি ওই মুভির অ্যাসিস্ট করব এডি, তো তুমি যদি চাও, তারা নতুন মুখ খুঁজছে। তো তখন আমি সে আমার কথা বললো, বলার পর আমি গেলাম। যাওয়ার পর তো কিছুদিন শুধু যাওয়া আসার মধ্যেই, দেখছে, কথা বলছে, ছবি তুলছে, কোন অ্যাঙ্গেলটা আমাকে যাবে ভালো লাগে, এরকম। নতুন হলে তো অনেক কিছুই শেখার থাকে। আচ্ছা, এই শিখে এভাবেই আর কি আসা। আচ্ছা আচ্ছা। আজকে এই পর্যন্ত না আসলে আজকে আপনার সামনে আমি বসতে পারতাম না। অবশ্যই, তো এটা এর অনেক জন্য সৌভাগ্যের বলি একটা যে বিষয়। ইচ্ছে থাকলে না উপায় হয়। অবশ্যই। শুধুমাত্র মার সাপোর্টে এই পর্যন্ত আজকে এই আসা। পর্যন্ত, আজকে রাবিনা বৃষ্টি। একদম। আমরা চাইবো আপনি অনেক দিন আমাদের মাঝে থাকেন এবং আপনি সেবা দিয়ে যান। তো আপনার কাছে আরেকটি প্রশ্ন করব, তার আগে আপনাদের সবার জন্য বলে রাখছি, এই মুহূর্তে আমাদেরকে 2 লাখ দর্শক আমাদের এই প্রোগ্রাম দেখছে এবং সবাইকে আমরা সম্ভবত একটু ধন্যবাদ জানাইতে পারি। একদম। দর্শক সবাইকে অনেক সব অনেক ভিউয়ার্সকে ধন্যবাদ। এবং আরও অনেকেই যোগ দিবে এর মধ্যে। তো আমি আবার নায়ক রোহানের কাছে ফিরে যাচ্ছি। প্রেম, এই হ্যাঁ, ক্যারেক্টারের আচ্ছা, নাম মারছক্কা। হ্যাঁ প্রেম। তো আমি ফিরে যেতে চাচ্ছি ওই যে যেখান থেকে আপনার কাছে রেখে এসেছিলাম, প্রথম এবং দ্বিতীয় ছবি যেটা, ওখানে আপনার ভূমিকাটা কীরকম ছিল বা কীরকম সাড়া পেয়েছেন প্রথম এবং দ্বিতীয় ছবিতে? আমার ফার্স্ট মুভি পাগল তোর জন্য রে, যেটা বললাম, সেটাতে আমার গল্পটা ছিল যে ট্রায়াঙ্গেল মুভি, 2 হিরো 1 হিরোইন। তো আমার স্যাক্রিফাইস ক্যারেক্টার ছিল। হিরোইনকে মানে আমি যে দর্শক যে বলে যে লাস্টে মারা যায়, হিরো আফসোস করে, যে আফসোসটা এটাই আসলে মানুষের লাগার মতো, যে মারা গেল না, সবাই মেনে নিতে পারে না, ছেলেটা মারা গেল, নায়ক মারা যাচ্ছে। হ্যাঁ, লাস্টের দিকে স্যাক্রিফাইস তো করতে হবে, আপনাকে একজনকে তো পেতে হবে, হিরোইন দুইজন তো নিতে পারে না, পারে না। তাও হয়তো পারে আমাদের হিরোইনরা যদি ওইভাবে সাহায্য করে। হ্যাঁ, তো এরপরে সাহায্য করতে দুইজনকে একটু সাহসী হলে সম্ভবত পারে বা পারবে ভবিষ্যতে। আমরা সেই মঈন খান যদি অসম্ভবকে সম্ভব করে তাহলে হবে। আচ্ছা, এরপরে আসলে এরপরে ভাইয়া মারছক্কাটা শুরু করে, মূল তো বলা যাবে না, মারছক্কাটা শুরু করে। এরপর এর মধ্যে সবাই ভাইয়াকে বলতো যে না, ছেলেটা ভালো করতে পারে, ভালো ছেলেটা যে ভালো ক্যারেক্টার পায় বা ভালো গল্প ওইভাবে ভালো উপস্থাপন করলে ভালো সম্ভাবনা আছে। এরপরে ভাইয়া এরপরে মারছক্কা গল্পটা, মারছক্কা বেসিক্যালি হিরো ছিল সাকিব ভাই, ছিল হিরো। আচ্ছা আচ্ছা। আমি সেকেন্ড হিরো ছিলাম মারছক্কাতে। তা এরপরে যে কোনো কারণে সাকিব ভাই না হওয়াতে তা ভাইয়া মুভিটা শুরু করবে। এরপর আমি সবসময় ভাইয়ার সাথে সাথে সকাল থেকে আমরা রাত পর্যন্ত আমরা সময় কাটাই একসাথে। হ্যাঁ, এরপর ভাইয়া বলতেছে কাজ করো, আমরা শুটিংয়ে যাই। হিরোকে তুমি ভয় লাগতেছে আসলে, একজন দর্শককে হলে বসায় রাখা 3 ঘন্টা 2.5 ঘন্টা হলে দর্শককে বসায় রাখা আসলে অনেক বিশাল ব্যাপার। আমার মতে চ্যালেঞ্জিং একটা বিষয়, যে আমি ভয় পাচ্ছিলাম যে সম্ভব না, আমি এক মুভি টানা একটা হিরো, হ্যাঁ বললাম যে পরে হিরো হই, আমি সলো ক্যারেক্টার পরে করি, পরে আসি। না ঠিক আছে, সমস্যা নেই, সম্ভব। তো আমরা প্রত্যাশা করব যে আপনি আপনার দর্শক ধরে রাখতে পারবেন। তো দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু বললেন দর্শক ধরে রাখার একটা প্রসঙ্গ আপনি টেনেছেন, প্রেম ক্যারেক্টার থেকে এমন একটা ডায়লগ বলবেন যেটা সিনেমাতে ব্যবহার হয়েছে এবং আপনি মনে করছেন দর্শকও সেটা খুব ভালোভাবে গ্রহণ করবেন। হিরো আলম অলরেডি একটা বলেছেন, আপনার মুখে শুনতে চাই। আমি এটা নিয়ে রাবিনার কাছেও আসবো। আচ্ছা, আর দর্শক আমাকে পাগল তোর জন্য একরকম দেখেছে, বুলেট বাবুতে একদম ফুল অ্যাকশন হিরো। এটার মধ্যে না সব কিছু দেখা গেলো, আমি কমেডি করেছি, অ্যাকশন করেছি, রোমান্টিক, হ্যাঁ ড্রামা করেছি,
যেগুলো দর্শক পছন্দ করবে, বেশ কয়েকটা ড্রামা স্যাড আছে। ড্রামা আছে ভালো। হ্যাঁ, ড্রামা আছে, আমার দর্শক কেঁদে ফেলতে পারে, হ্যাঁ এরকম। আর প্রেম খেলাধুলার বিষয় যেটা বললাম যে আসলে অনেক সংলাপই আছে, যে একটা সংলাপ একটু আগে বললাম যে নো শর্ট রান নো 4 রান মারলে ছক্কা, যে আমরা অ্যাকশন দেখি যে হিরো মারতেছে, হয়তো ভিলেনরা পড়ে যাচ্ছে। একটু থামিয়ে আমি পরিচালক আপনাকে সংযোগ করছি, আপনি একটু সবার সাথে সাথে অংশ নিতে পারেন, সেটা সম্ভবত আমাদের জন্য অনেক ভালো হবে, যেহেতু আপনারই আর্টিস্ট তারা। হ্যাঁ, সাথে সাথে যদি একটু যোগ করে দেন তাহলে দর্শকরাও সেটা আর কি ভালোভাবে নিবে এবং আমাদের অনুষ্ঠানটা সামনের দিকে নিয়ে যেতেও সহজ হবে। হ্যাঁ, যেটা বলছিলেন আর কি, নো শর্ট রান নো 4 রান মারলে ছক্কা, যে সব কিছুতে না হিরো ছক্কা মারতে হবে। আচ্ছা, অ্যাকশন করলেও না দূরে গিয়ে পড়ে, ছক্কার মতো গিয়ে পড়ে। এবং প্রেমও ছক্কা মারতে হবে, ড্রামাতে ছক্কা মারতে হবে, সংলাপে সব কিছুতে ছক্কা, সব কিছুতে ছক্কা মারার মতোই মুভি আর কি। আচ্ছা, তো এটাই আর কি আপনি আপনার হিসাবে আর কি পপুলারিটি পাবে। রাবিনা বৃষ্টি, আপনার কোন সংলাপ আছে যেটা আপনি মনে করছেন যে দর্শকরা খুব ভালোভাবে নিবে? আসলে অনেক অনেক সংলাপই আছে, যেরকম আমরা স্ক্রিনে আসা মাত্রই দর্শক ভাববে যে এখন নতুন একটা কিছু পাবো, এখন নতুন একটা সিকোয়েন্স দেখবো, এখন নতুন একটা গান পাবো, এখন নতুন ধরনের একটা নাচ দেখবো। এই মুভিটার মধ্যে মানে সব ধরনের কিছু, আপনি সুযোগ পেলে অবশ্যই দেখবেন। অবশ্যই আপনিও আশা করি আপনারও ভালো লাগবে, আমাদের যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু দর্শকের ভালো লাগবে, কারণ আমরা যখন অভিনয় করি, অভিনয়ের পরে কিন্তু আমরা সবাই মিলে দেখি, তো তখন কিন্তু দর্শকের জায়গায় বসে দেখি, তো অবশ্যই আমার অনেক কিছুই ভালো লেগেছে। এর মধ্যে তো ভুল থাকবেই, ভুল থেকেই তো শেখা, একদম 100% অ্যাকুরেট হলে তো কিছুই পারবো না, জিরোও হবে কিনা সম্ভব। তো এর মধ্যে বিশেষ করে আমাদের ডায়লগগুলি ভালো লাগছে। আমার বাবা বলে তোমার জন্য মেয়ে দেখছি, আমি বললাম বাবা আমি একটা সরি ছেলে দেখছি, মেয়ে দেখে মেয়ে বেঁধে বেঁধে তোমার সাথে আর বন্ধু বিয়ে হবে না, মেয়ে মেয়ে দেখে বাপ আমার কথা বলো ভালো লাগবে। হ্যাঁ, তো আমি বললাম যে ঠিক আছে, আমি হিরো আলম নামে একটা ছেলেকে পছন্দ করি। প্রথম বলে আমি একটা ছেলেকে ভালোবাসি, একটা ছেলেকে ভালোবাসি, হেভি হ্যান্ডসাম, কেমন দেখতে, রাজকুমারের মতো দেখতে। আচ্ছা আচ্ছা, তো ছেলেটাকে যখন আমি বাবার সামনে নিয়ে আসি, তো বাবা ভাবে যে ছেলে হয়তো বা আমার যে ছেলেটা আসছে ওর হবে, অ্যাসিস্ট্যান্ট হবে। রাজকুমার বলছে তো? হ্যাঁ, রাজকুমার বলেছে। আচ্ছা আচ্ছা, রাজকুমারের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তো সেই যে রাজকুমার এটা তো বাবা জানে না, তো গেট খুলে দিয়েছি, তো বলতেছে বাবা রাজকুমার, বাবা বলতে যাও তুমি ওনার অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা যাও যাও তোমার বসকে ডাকো। ও তো মানে দেখে অজপাড়াগার ছেলে, তো তখন মলম লাগিয়ে দিতে চায় বাবাকে, তো ওখানে একটা মজার থাকে। তো বাবা যখন বলি যে বাবা কি বলছো, ইনি তো সে তোমার রাজকুমার, তখন বাবা পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে ও সানগ্লাসটা খোলার সাথে সাথে বাবা ওকে যতবার দেখে ততবারই বাবা ফিট হয়ে যায়। লাস্ট পর্যন্ত বাবাকে তোমার সাথে আর বিয়ে দেওয়ার জন্য যৌতুকের ভয় কি ব্যবসায় পড়ে তা ওখানে। হিরো আলমের কথা শুনে মনে হচ্ছে যে রিয়েল লাইফে ঘটনাটা ঘটেছে। যাই হোক, একজন অ্যাক্টরের সম্ভবত এটাই হওয়া উচিত, কিন্তু আপনি অনেক কিছু মনে হচ্ছে ভুলে যাচ্ছেন। এক্ষেত্রে হিরো আলমকে একটু আমরা একটু মার্কস বেশি দিতে পারি। তো যাই হোক, মইন বিশ্বাস, আপনি কি বলবেন? আপনার একই প্রশ্ন নিয়ে আসছি যে মার্কসাক্কা দেখলে যেমন একটা সিকোয়েন্স খুব ভালো লাগবে, সাধারণত যেমন আমি কিছু ডিফারেন্ট, মানে ফিল্ম সবাই চায় একটু নতুনত্ব, তা নতুনত্ব কী দেবো, যেমন একটা সিকোয়েন্স করছি আমি রাতের বেলায়, সাগর পড়ে খালি গায়ে, হিরো আলমের তো উঠেছি চশমা পরে, সাগর পড়ে পানি থেকে উঠতেছে, মানুষ কি চশমা পরাতে সাগরের মধ্যে ডুব দেয়। আচ্ছা, স্বাভাবিক থাকবে চশমা ছাড়া, ন্যাচারাল থাকবে, আমি করছি অস্বাভাবিক, এটাই হলো ফিল্ম। আচ্ছা আচ্ছা, যে সাগরের বিদেশে চশমা পরে একেবারে বিভিন্ন স্টাইলে সে উঠে আসতেছে। আচ্ছা আচ্ছা, আসে দেখা গেল তার অনেক ভক্ত, এক ভক্তের সাথে সেই কে জানি প্রিজিং করছে, ওই যে বললাম মলম লাগানোর বিষয়টা হলো যে তারা মেরে ফেলা। আচ্ছা, এই মলম লাগানোর বিষয়টা আসলে কি আপনি নিয়ে আসছেন নাকি হিরো আলমের আবিষ্কার? গল্পে আনছি আমি। আচ্ছা আচ্ছা, যে কিভাবে করা যায়, তার কেউ আসলে কি তুই আমার ভক্তের সাথে ডিস্টার্ব করস, আমার ভক্তের সাথে 2 নম্বরই করস, ইপটিজিং করস, তো ওই যেমন করছে তার গুলি করে ফেলে দেয়, যাতে আর কেউ ভক্তের সাথে 2 নম্বরই না করে। তো এরকম কিছু মজার খুব সুন্দর এর মধ্যে তার নায়িকা যায় দেখা করে, বাপরে বিশাল পাওয়ার,
তোমার কাছে চাওয়াবাজি করছে। এর আগে অনেক কাজ দিয়েছে, যেমন একটা সিকোয়েন্স ছিল তারকে মারার জন্য বলছে আমার হিরো আলমই যথেষ্ট, দেখছে যে আরও অনেক মারপিট করে, ভালো অ্যাকশন পারে, তখন বলছে যে দায়িত্বটা নিচ্ছে, তারপরে দেখেছে কাজ হয় না, উল্টাটা হয়েছে। আচ্ছা হিরো মারবে কি, উল্টা যারা পাঠাইছে সে মায়ের মুখ খেয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা যে দেখে যে এরকম একটা ঘটনা দেখে তো ভয় পাইছে, আর সাথে বিশাল পাওয়ার, হ্যাঁ সাগর বাঙ্গরতে উঠছে একটা ব্যবসা নিয়ে, পরে বলছে তুমি তো একটা চাবাবাস, তুমি যে কাছে পাঠাইছিলে সে কাছে তো কিছুই করতে পারো নাই। তো এটা খুব পাবলিক খুব মজা পাবে। পরে দেখলো যে তারপরে ইটি শেষ, পরে গান আছে ওদের, সুন্দর গানও করছি কক্সবাজার, সুন্দর ভালো ভালো লোকেশনে, গানটা খুব ভালো লাগে দর্শকদের। তো হিরো আলম, আবার আপনার কাছে ফিরে আসছি। এখন কি আবহাওয়া কেমন এখন, গরম ঠান্ডা বা বৃষ্টি, আপনার কি মনে হচ্ছে? গরম লাগছে? গরম উত্তেজনার উপর আছে, গরম আর গরম। গরম, আচ্ছা গরম বসার জায়গাটা কি ঠান্ডা না গরম? আপনি যেখানে বসে আছেন ওটা ঠান্ডা না গরম? এখানে ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগতেছে, এর জন্যই তো ব্লেজার পরে আসা। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, আর তো কেউকে দেখছি না আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমি ছবির গেটআপ, আচ্ছা এটা যেমন চুলের সবকিছু মিলে একটা গেটআপ দেখছেন আমার, দেখেন নেবেন ভালো করে দেখেন। আচ্ছা 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 স্টাইল দেখেন। আচ্ছা, ওইখানে একটু মনে হচ্ছে যে আগুনে পুড়ে গেছে কিনা, আরেকটু দেখান দর্শকদের উদ্দেশ্যে। এই যে এখানে, ও আচ্ছা আচ্ছা সরি, আমি ভাবছি শাহরুখ খান কি সিনেমা দেখেন, দুই একটা দেখেন না? আচ্ছা আচ্ছা শাহরুখ খান আর বিশাল ফ্যান, দেখেন না? নিউজ তো দেখেন না নাকি? আচ্ছা আচ্ছা এই স্টাইল। আচ্ছা, আপনি কি তাকে প্রতিদ্বন্দ্বী ভাবেন, এরকম কোনো বিষয় এই আছে? মুহূর্তে বাংলাদেশের নাম্বার 1 প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে। ও আচ্ছা আচ্ছা, শাহরুখ খানকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন, হ্যাঁ, আর সবাই না, বাংলাদেশের সকল নায়ককে প্রতিদ্বন্দ্বী ভাবছেন। এই মুহূর্তে এখন নাম্বার 1 আমি। রোহানকে এখানে বসে আছে ভাই, না উনি আছে, ওনাকে টপ করা যাবেন না, ওনাকে আর ওয়েন বিশ্বাসের টপ করা যাবেন না। যেহেতু এদের অনুদানে কিন্তু আজকে আপনি আপনার সামনে কথা বলতেছেন। আর শুরু থেকে লাস্ট পর্যন্ত যে কাজে আমি হেল্প করলাম, বৃষ্টি নায়িকার জায়গাটা অন্য জায়গায়, নায়িকার কথাটা অন্যরকম। আমি আপনার কাছে একটু কথা বলি। ডিরেক্টরও আমাকে মনে করেন পয়দা করে এর কাছে যাইতে পারবো, আসতে হবে। ভাই শোনেন, ভাই কোনোদিন পর হয় না, কিন্তু বউ পর হয়ে যায়। নায়িকা আজ আমার কাছে আছে, কালকে আরেকজনের কাছে, কিন্তু ভাই কোনোদিন পর, ডিরেক্টর পর হবে না, কিছুই পর হয়ে যাবে। অপমান, এটা সহ্য করা যায় না। আমি কেন আপনি আমাকে এরকম একটা ঝামেলার মধ্যে ফেললেন? আমি শুরু থেকে ওকে না অনেক কষ্ট করছে, সাপোর্ট করছে শুটিং এর সময়। একটা ডায়লগ, হিরো আলম, এটা মনে হয় উচিত হচ্ছে না আপনার শুটিং এর সময় এত তাড়াতাড়ি একটা নায়িকাকে বলে যাওয়া। একটা শর্ট দিয়ে তো বললেন যে এই হয়ে যাচ্ছে, কিভাবে দাঁড়াতে হবে, ইট না টুল, সেগুলোর ব্যবস্থা করে দিলাম আমি। এগুলোর টিপস তো একটু আগে দিয়ে দিলাম যে আমাকে অনেক হেল্প করছে নায়িকা, কিন্তু এটা বাস্তবতা বললাম, আমি আমাকে কোলে উঠাছে, আমি করে দিলাম, ওই কোলে উঠাছে, আমার তো কোলে উঠাছে, সত্যি ওটা কোনো ঋণ নাই, সত্যি ওটা আর ঋণ থাকতে পারে না, ঋণই থাকবে না। তো আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, যেখানে বসে আছেন বলছিলেন যে ঠান্ডা আছে, তো এই সিটটাকে তো অনেক সময় বলে যে হট সিট, হ্যাঁ গরম বসার জায়গা কিনা যায় না, যা হোক যিনি পরিচালনা করেন অ্যাঙ্করের সিটকে বলা হয় হট সিট। তো আপনার সিটটাকে এখন হট সিটের আসনে দিয়ে দিতে যাচ্ছি আমি, তো আপনি এখন একটু অনুষ্ঠানটা পরিচালনা করেন। এখন তো অনুষ্ঠানে সবাই দেখতে, আমি তো মিনি, আপনি তো একটা আর্টিস্ট, এখন মাঝখানে আমি না। তো আপনি একটু সবাই নিয়ে অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যান, আমি একটু রেস্ট নিই, আমি টায়ার্ড হয়ে গেছি, আজকে আমাদেরকে চা দেয়নি, একটু গলাও শুকিয়ে গেছে, আমি একটু রেস্ট করি, আপনি চালিয়ে ঠিক আছে। আজকে হিরো আলম হচ্ছে তুমি এখানে চলে আসো, হিরো না আমরা যার যার সিট থেকেই করি, ওইটাই হট সিট, তিনজনকে নিয়ে চালিয়ে যান। পর করে দিয়েছে সবাই। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আপনার কাছে প্রশ্ন করি, আপনি আমাকে প্রথমে কি প্রশ্ন করেছিলেন বলেন, 2 মিনিটের মধ্যে বলেন। আচ্ছা, আপনার নাম কি এই প্রশ্ন করেছেন? হিরো আলম, তারপরে কি বলছেন এটা তো আগে বলেননি। আচ্ছা, আগে বলছেন বর্তমানে তো আপনাকে বলা যায় সোশ্যাল মিডিয়ার ইয়েতে সব নাম্বার ওয়ান আপনি হিরো আলম, এই সব বলছেন না, ডাইরেক্ট হিরো আলম বলছিলেন। আগে আমার নামের অনুপরে আমার অনেক আপনি গুণগান বলে বলেছিলেন। ভাই আমারে যদি পচাই ফেলেন আমার কিন্তু চাকরি বলেন, আপনি পছন্দ উপস্থাপনা করে আমি করতেছি। হ্যাঁ করেন, আমাকে অল্প অল্প ধরেন, আমার বেশি ধরলে তো আমি আমার তো পালানোর জায়গা নেই, আমি আপনাকে ধরবো না। আচ্ছা, বাকিদের সবার সাথে একটু আপনি এই সিনেমার বিষয় নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আপনারও তো নিজের কোনো চাওয়া পাওয়া বা জানার বিষয় থাকতে পারে, বা দর্শকদের উদ্দেশ্যে, এখানে নায়ক আছেন, আপনার কো-আর্টিস্ট আছেন, পরিচালক আছেন, সবাই নিয়ে একটু আপনাকে 5 মিনিট একটু অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যান। প্রথমে আমার ওস্তাদ দিয়ে শুরু করি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, বাংলাদেশের লোক, হ্যাঁ এটা বলতে চাই, অনেকে আপনি ফেসবুকে আপনাকে মোবাইল করে বললো তো হিরো আলমকে নিন না, আপনি হিরো আলম কেন নিলেন? হিরো আলমকে নিলাম, দর্শক হলে গেলে বুঝতে পারবে কি জন্য হিরো আলমকে নিলাম। এক্স্যাক্টলি,
বলছে মজা পাবে, তাহলে দর্শক অবশ্যই মজা পাবে। দর্শক হলে গিয়ে মার্চক্কা দেখলেই বুঝতে পারবে কেন Okay. নিয়েছি। আচ্ছা নায়িকা, তুমি আমাকে সেই দিনকে যখন শুটিং এর পরে চুম্বর যখন দিলা, একটা কিস দিলা, সেই কিস দেওয়ার পরে তোমার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? না শুটিং টাইমে ধরো একটা কিস মারছিলাম আমাকে মেলা করে, মানে একটা কিস আমি মজা পাইনি, আরো 1 ডজন কিস দেওয়ার পরে আমি তখন তোমার আমি আর কি মাথা ঘুরে পড়ে গেলাম, সকল তোমার অনুভূতিটা কেমন ছিল যে আমি এই কিস দেওয়ার অনুভূতিটা জানতে চাই। আমি একটা বিপদেই পড়ে গেলাম, এখন অনুভূতিটা তো আসলে আমার একবার একটা দিয়ে দেখতে যাই হোক, ওটা শুটিং এর সময় ছিল তো, অনেক লোকজন সামনে ছিল তো, কি বলবো, ভালোই তো, একটা হিরোকে চুমু খেলে তো অবশ্যই ভালো লাগার কথা, ভালোই লেগেছে। এটা আমার ক্যারেক্টারের জন্য, একটা কেন 100টা আমার ডিরেক্টর বললে আমি 100টাই দিতাম, বাট ওটা আমি তো কোনো ফিলের মধ্যে নেই, এটা আমি অভিনয়ের মধ্যে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি জানো সবচেয়ে বগুড়া বিখ্যাত কি? কি? দই। দই। এখন বিখ্যাত কি বগুড়া জানো? কে? হিরো আলম। সেটাও জানো না তুমি? দইয়ের পরিবর্তে হিরো আলম। এখন বর্তমানে দইয়ের বিখ্যাত হিরো আলম। পরিবর্তে তাহলে আমরা দই আনতে না বলে বলবো হিরো আলমকে নিয়ে ইয়েস, দুইটাই এক টিকেটে দুই ছবি, ঠিক আছে? ওকে ওকে। দইও পাচ্ছি, তাহলে আর কোনো টাকা পয়সা লাগছে না, দইও পাচ্ছি, হিরো আলমও পাচ্ছি। আচ্ছা রোহান ভাই, আপনি একটু আগে বললেন যে এই সিনেমার মধ্যে অনেক রোমান্স করছে, নায়িকা একটা চুম্বর দৃশ্যও দিয়েছেন, তাই আপনার কি সেই দিনের ওই চুম্বর ঝাঁসটা কি বেশি ছিল যে এই কারণে নায়িকা বিরাট চলে গেল, আজকে অনুষ্ঠানে এলো না? ও আজকে তো আসেনি, কি কারণে জানি না, কি কারণে আসে? ওই সিনেমার মধ্যে একটা চুম্বর একটা দৃশ্য ছিল। আচ্ছা আচ্ছা, আজকে কি অনুষ্ঠানে আছে চুম্বর দিলে ওই ভয়তে নায়িকা এলো না? এই মা আপনারা কি চুম্মা দেন যে নায়িকা পার্সোনাল কাজে ব্যস্ত, সে বাইরে গেছে, সে অনেক মিস করতেছে, রিলিজ অনেক চেষ্টা করেছিল থাকবে আমাদের সাথে, সে তারপর আসার কথা রিলিজের দিন আমরা একসাথে সবাই হলে হলে যাব, এসেও পড়তে পারে, এখানে ঝাঁঝে না, তাকে আমরা মিস করতেছি অনেক, সেও মিস করতেছে আমাদেরকে। যাই হোক দর্শক, আপনারা সবাই শুনলেন, আমরা মাছক্কার পুরো টিম এখানে আছে, শুধু এই ভাই বাদে, এই ভাই আমাকে টিমের লয়, আমরা এই চারজন কোনো উপস্থাপক। এখন বর্তমানে এই ভাই কিছুক্ষণ আর্টিস্ট ছিল। তে ভাই আপনি কি প্রেম করছেন না প্রস্তাবে বিয়ে করছেন? আপনার কাছে প্রশ্ন। হ্যাঁ, প্রেম তো এখনো করে যাচ্ছি, এবং আপনার যে না এইদিকে তাকাইন না। আচ্ছা, না আপনার সাথে মনে হচ্ছে ভালো যাচ্ছে না, আমি তো বারবারই চোখ যাচ্ছে কিন্তু এইদিকে। হ্যাঁ সে কথা বলেন আপনি। না, আপনাদের নিজেদের মধ্যে ভালো যাচ্ছে না, সুযোগটা আমি নিতে চাচ্ছি না, নাই যদি আপনি দেন। আগ অভিমান একটু চলতেই থাকে প্রেম বিষয় না, ঠিক হয়ে যাবে গেলা। তাই আপনি তারপরে বিয়ে সাথে করছেন? করব আপনাদের দোয়ায়। বিয়েতে দাওয়াত দেন, তাছাড়া অবশ্যই ভালো হবে না। আচ্ছা, কি নিয়ে আসবেন বিয়েতে? কি নিয়ে আসবেন? বগুড়ার দই? না না, বগুড়ার তো দই তো এখন না। বগুড়ার দই আর আমি যাবো হিরো আলম, ওখানে আমি দেখুন নাচা গানা করে দিয়ে শুনি, ঠিক হয়ে যাবে। দুইটাই বিখ্যাত জিনিস চলে যাবে, দই আর হিরো আলম। যাই হোক দর্শক, এতক্ষণ আমি উপস্থাপনা করলাম, এখন সামনে আমাকে মুভি আসতেছে মার্চক্কা, আর আপনারা সবাই শুনছেন আমাকে গোটা বাংলাদেশের 60টি সিনেমা হলে একযোগে মুক্তি পাইতেছে, আর আমরা সবাই হলে হলে থাকবো, প্রিমিয়ার শো আমরা প্রতিটা হলে যাই দেখবো। আপনারা যদি সামনে হিরো আলমক ভালো কিছু করার সুযোগ করে দেন, তাহলে এই সিনেমা অবশ্যই সবার দেখবেন। আমি ভালো কিছু করতে চাই, আপনারা জানেন মানুষ মনে ধিক্কার, আর আমি একটা অবহেলার পাত্র, এখন আমাকে নেগেটিভ পজিটিভ অনেকে পোষায়, যে তাদের আমি উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি হিরো আলম কত কী করতে পারবো জানি না, কিন্তু আমার মতো একজন হিরো আলম হয়ে আপনারা একদিন প্রমাণ করে দেখেন, একটা স্মার্ট বয় বডি একটা এরকম ভালো একটা কিছু করে, যে তখন বলবো না আমি হিরো আলম আপনাদের কাছে দিল। তাই আমি বাংলাদেশে একটা জিনিস কি, এরা জীবনে কেউ কিছু করবে লয়, আর কেউ যদি ওঠে তাকে পাও ধরে কি এরা নামান যায়, তারা নামাতে থাকে না। এরকম কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের দর্শকরা যদি আপনাকে নেগেটিভই ভাবতো তাহলে কিন্তু আপনাকে দেখতো না, সে নেগেটিভ বলেও কিন্তু আপনাকে দেখেছে, পজিটিভও আপনাকে দেখেছে। আজকে এর জন্য দর্শকের জন্যই কিন্তু দেখেছে বিধায় আপনাকে নিয়ে আলোচনা করেছে, বিধায় আজকে আপনি এখানে এ পর্যন্ত আসতে পেরেছেন। তো দর্শক অবশ্যই দর্শক ভালো ভালো মন্দ বলার হচ্ছে দর্শক, জাজ হচ্ছে দর্শক। আচ্ছা, সবসময় আমাদের পক্ষেই থাকে। আচ্ছা, আমরা ভালো কিছু করি, এটা দর্শক চায়।
আপনার কাছে আবারও আসছি, সেটা হচ্ছে আপনি বললেন একটা মুভিতে অভিনয় করেছেন অটিস্টিক শিশুর দৃশ্যে, একটাতে করেছেন রোমান্স করেন, প্লাস হচ্ছে অ্যাকশন মুভিও করেছেন। আমি করেছি, আমার আর একটা অভিনয় করেছি ফেরদৌস ভাইয়ের সাথেও কয়েকটা ছবি করেছি। এই যে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন, বিভিন্ন ক্যারেক্টার নিয়ে কাজ করছেন, তো এর ভিতরে কোন কাজটা আপনার সাথে মানে আপনাকে টানে বা কোনটা আপনি অনেক ফিল করেন বা নিজে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, এরকম ক্যারেক্টার কোনটা, মানে কোন ধরনের ক্যারেক্টার করতে? আমার খুব ইচ্ছে যে যেরকম আমি একটু সুযোগ পেয়েও পেলাম না, এরকম যে প্রতিবন্ধীর যে ক্যারেক্টারটা আমি করেছিলাম এটা খুব মনের মতো ছিল, বাট আমার দুঃখের বিষয় হয়তো আমার পিছনে কিছু ভুল ছিল, এর জন্য ওইটা ওইভাবে আমি যেভাবে চেয়েছিলাম গল্পটা হয়তো বা ওইভাবে ছিল, তারপরে চেঞ্জ করে ফেললো কেন জানি না, ওটা মডার্ন দিকে নিয়ে গেল। এটা আমার মনে হয় যে এরকম প্রতিবন্ধীর মধ্যেই আমি থাকতে চেয়েছিলাম, বাট আমি চাইনি যে আমি এটা ভালো হই, আমি ভালো সব কিছুই, আমার জ্ঞান শক্তি ভালো হোক, আমার হাত পা ভালো হওয়ার দরকার নেই, এরকম চেয়েছিলাম। যাই হোক, অনেক কিছুই হয় না, এটা ডিরেক্টর যেরকম ভালো বুঝেছেন বা আমার রাইটার যেরকম ভালো বুঝেছেন এভাবেই করেছেন। এটা হয়তো আমাদের কমার্শিয়াল মুভি ছিল, এর জন্য ওই ক্যারেক্টারটাকে ভালো করতে হয়েছে। বাট আমার খুব ইচ্ছে আমি যদি পারতাম, যেহেতু আমি এই দেশের যুদ্ধ দেখিনি, শুনেছি বা শুনছি, এরকম এখনো যুদ্ধ চলছে, অনেক যুদ্ধই চলছে, সেটা মিডিয়ার হোক, নাটক হোক, নাটকের বাইরে হোক, রাজনীতি হোক, তো এরকম যুদ্ধ চাই না। বাট তারা যে কষ্ট করেছে আমাদের এই দেশের জন্য, যে আজকে যেখানে বসে আছি, আমাদের এই স্বাধীন বাংলাদেশে কেউ কষ্ট পায় না, আমাদের সরকার কাউকে কষ্ট দিতে চায় না, তো সে এর চায় না বিধায় কিন্তু আমরা মিডিয়ার মানুষও কাউকে কষ্ট দেই না। এর জন্যই আজকে আলমকে যারা খারাপ দেখেছে, আমরা ভালো দেখানোর জন্যই তাকে এই পর্যন্ত আমার ডিরেক্টর নিয়ে এসেছে। তো সেক্ষেত্রে আমার খুব ইচ্ছে দেশের উপর যদি আমি কোনো গল্প পেতাম বা একটা সত্যি ঘটনা, যে একটা নারী এই এত কিছু করেছে তার জীবনে, এই দেশের জন্য তার অনেক ত্যাগ ছিল, এরকম কিছু একটা ক্যারেক্টার যদি আমি পেতাম, আমার মনে হয় আমি ভালো করার চেষ্টা করতাম। আচ্ছা, ধন্যবাদ। আবার মঈন ভাই আপনার কাছে ফিরে আসছি, সেটা হচ্ছে এই সিনেমাটার শুটিং শুরু করেছিলেন বা চিন্তা ভাবনার পর্যায়টা ছিল কত সাল থেকে বা কবে থেকে করছেন? 16 সাল থেকে। 2016, এক বছরের মধ্যে শেষ করেছেন। শুরুতেই কি হিরো আলমকে নেওয়ার 6-7 মাস পর থেকে নিয়েছি। আচ্ছা, তো এই প্ল্যানিংটা আপনার মাথায় আসলো কিভাবে? এই যে বললাম, হিরোরই আসছিল, আনার পরে দেখলাম আমার ক্যারেক্টারের সাথে আমি যে গল্প যেমন একটা ক্যারেক্টার তৈরি করছি, ক্যারেক্টারের সাথে সে পারফেক্ট যায়। তারপরেও আমি আবার সেটাকে তার মতো করে তার সাথে কয়দিন মিশছি, চলচ্চিত্রে কীভাবে চলে, কীভাবে সে কথা বলে, তার স্টাইলটা কেমন, এটা নিয়ে আমি অন্তত 10-15 দিন 20 দিন ভাবছি। আচ্ছা, ভেবে গল্পটা আবার কারেকশন করে আমি ওর মতো করে, যে এই সিনেমাটা দেখলেই মনে হবে যে মার্শাক্কাতে যে না আসলে হিরো আলমের তৈরি হয়েছে, মানে তৈরি হয়েছে এই ক্যারেক্টারের জন্য, এবং অভিনয় সব কিছু মিলে একটা সামঞ্জস্য আছে। তারপর একটা যে কোনো বিষয়ে যদি ওকে নিয়ে কেউ কাজ করতে চায়, সেক্ষেত্রে দেখা গেছে কেউ ডাবিং করতে পারবে না, যে অন্যজনকে দিয়ে ডাবিং করবো। ওর ন্যাচারাল যে ভাষায় ও কথা বলতেছে, যেভাবেই বলছে, অশুদ্ধ হোক শুদ্ধ হোক, অর্থাৎ ওনার ক্ষেত্রে উনি ইউনিক, এইটাই ওর ভয়েসটাও কিন্তু সবার জানা হয়ে গেল বা হয়ে যাবে। তো এই জন্য ওইগুলো ওই চিন্তা করে ক্যারেক্টার সাজাইছি এবং এই করছি, এবং তাকে মানুষ যেভাবে মানুষ চেনে জানে, আমি গল্পতে সিনেমাতে ঠিক ওইভাবেই তৈরি করে নিয়ে আসছি। আস্তে আস্তে যেটা বলে না অনেকে করে তাকে পছন্দ করে না বা লাইক করে না, আমি জিনিসটা সিনেমাতে খুব সুন্দরভাবে নিয়ে আসছি, দেখলে মানুষ বুঝতে পারবে যে এটা আসলে এইভাবে তৈরি হয়েছে, এবং শেষ পর্যন্ত নিয়ে গেছে। তাদের অ্যাকশন আছে, মায়ের পিট আছে, একটা স্যাড সিকোয়েন্স, মানে খুব দুঃখের সিকোয়েন্সও আছে, খুবই ভালো লাগবে, মানুষ অনেকের চোখে পানি আসবে আমার বিশ্বাস। এর পরবর্তীতে আপনার কি চিন্তা ভাবনা আছে, কি নিয়ে আসবেন? পরবর্তীতে এটা এখন এই মুহূর্তে নাই, মাঝখানে একটা চিন্তা ভাবনা ছিল একটা ছবি তৈরি করার, যেটার নাম ছিল পাগলি রে তুই। আচ্ছা, পাগলি, সেটার স্ক্রিপ্ট রেডি, কিছু গান রেডি, এই আর কি। কিন্তু সেখানে আমরা হিরো আলমকে পাচ্ছি কেন? আমাদের বাদ দিয়ে সব কাকে পাচ্ছি না, এখন তো আর্টিস্ট চূড়ান্ত হয় না সিনেমা, আসলে সে কিছু বলতে কিছু থাকে না, দেখা যাচ্ছে শুটিং হচ্ছে চলতেছে আর আর্টিস্ট ঢোকে, আমার এটাই চিরচরিত, আমার সিস্টেমটা দেখলাম, আমি শুটিং চলে গেছি, যাচ্ছি আর আর্টিস্ট আসতেছে, শুটিং শেষ চলে যাচ্ছে, আসতেছে, শুটিং শেষ চলে যাচ্ছে, এরকম ভাবে আর কি। আচ্ছা,
কিন্তু মেন হিরো হিরোইন তো থাকে, রেডি করা থাকে, ওইগুলো নিয়েই তো একটা প্ল্যান থাকে যে গল্প যখন তৈরি হয় যে আমি একে নিয়ে কাস্ট করবো, এইভাবে করবো, এইভাবে করবো, না হলে তো হয় না। তো ওইভাবেই তারপরে তো কিছু চেঞ্জ আসে, যেমন এরকম করে নেওয়ার পর তাকে নিয়ে ভাবছি, চিন্তা করছি যে না এরকম হলে ভালো হয়, এটা না এরকম হলে ভালো হয়, এরকমভাবে করতে রিসার্চ করতে হচ্ছে। আমার রাইটারগুলো অনেক আমার জন্য শ্রম দিছে। কমল সরকার, ওনার কথা না বললেই নয়, ওনার এক গল্প আমি 3-4 বার দিয়ে কারেকশন করছি। যেহেতু বললো হিরো, যে রোহান বলছিল যে সাকিব ছিল, তখন প্রথমে একটা চিন্তা করা, তখন সাকিবকে নিয়ে গল্প রেডি করা হয়েছিল। তো যেহেতু সাকিবের স্টাইল তার স্টাইল এক না, এটা আবার চিন্তা করে তাকে আবার চেঞ্জ করতে হয়েছে। যেহেতু আমার কমল দাস উনি অনেক খাটছে এটা, আবার চেঞ্জ করে আবার আমি শুট করেছি। শুটিং করার পরে আবার যখন দেখছি হিরো আলম ঢুকছে, কিছু জিনিস ফেলে দিতে হয়েছে, কিছু জিনিস করতেছে, ঢোকাইতে হয়েছে, নাহলে তো তাকে যেভাবে মানুষ জানে সেভাবে না নিয়ে গেলে তো হবে না। ঠিক আমি আবার ওটাকে শ্রম দিছি। আমাদের পিজি ভাই, আমার খুব এক শ্রদ্ধেয় ভাই আছে, উনিও অনেক কষ্ট করছে, সার্বক্ষণিক আমার সাথে অনেক সহযোগিতা করছে। তো করার পরে গল্পটা আবার চেঞ্জ করছি, গান কীভাবে গান এখানে গান হলে ভালো হয় এটা রিসার্চ করে চিন্তা ভাবনা করে তারপরে দুইজনকে নিয়ে, ওর সাথে যেহেতু রাবিনা বৃষ্টি আছে, ভালো, খুব ভালো অভিনয় করে, দুইজনের মধ্যে একটা আছে আর কি, ভালো জুটি তৈরি হয়েছে। ঠিক আমি এইভাবে নিয়েই শেষ করছি। তো আমরা চাইবো জুটিটা আপনি কন্টিনিউ করবেন, আমরা এই প্রত্যাশা করব। আমি শুরু করে দিলাম, বাকি আরো অনেক আমার সব দর্শকরা যদি ভালো লাগে, আমার মতো আরো অনেক পরিচালক আছে বাংলা, আমার সৌদি অনেক বড় ভাইরা আছে, অনেক পরিচালক আছে, ওই সৌদি ভাইরা নিয়ে তাদেরকে নিয়ে কাজ করবে। যদি ভালো হয় তাহলে তো অবশ্যই তাদেরকে অবশ্যই ডাকবে, যদি পাবলিক এটা গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে। তো এই প্রসঙ্গে আপনার প্রসঙ্গটা নিয়ে আমরা হিরো আলমের কাছে যেতে পারি। সেটা হচ্ছে একটা সিনেমা করা হয়েছে এখন পর্যন্ত, ভবিষ্যতে তো আরো করার ইচ্ছা আছে নাকি একটাতেই হিট হতে চান? এখন প্রথমটা তো দর্শক গ্রহণ করাতে সামনে আগাবো, আর দর্শক গ্রহণ না করে আগানোর চিন্তা ভাবনা নাই। যেহেতু বাংলাদেশে বর্তমানে ফিল্মের ব্যবসা ভালো না, তাই আমি চাই না আর 10টার মতো ফরক করে করে লোকজনের বদনাম নেই, তার কারণে আমি ছোটো পর্দায় আছি, তাহলে ছোটো পর্দায় থাকবো। আচ্ছা, তো এখানে যদি আমরা নেক্সট মুভিতে অবশ্যই আমরা পাবো সেই প্রত্যাশা করি। আর যতক্ষণ কথা হলো এর মাধ্যম দিয়েও বুঝতে পারলাম সিনেমাটা অবশ্যই ভালো হবে, এবং নায়কের সাথে সাথে চোখ হয়তো আপনার দিকেও থাকবে, সাথে আপনার নায়িকার দিকেও থাকবে। তো যাই হোক, এর পরবর্তী যে ছবি, সেখানে নায়িকা হিসাবে কাকে চান একটু আমাকে অফ ইয়ারে বলেন, আমার দিকে তাকায়। এখন এই মুহূর্তে কোনো নায়িকার নাম বললে রাগ করবে, তাই আমরা শুনতে চাই আপনার ভক্তরা শুনতে চায়। এই মুহূর্তে কোনো নায়িকার নাম বলছে, তুমি তো করছাই, এখন নতুন কিছু চিন্তা ভাবনা এটাই শুনতে চেয়েছিলাম। অবশ্যই নতুন, আমিও চাই যে আমার পরে আরো আমাদের সিনিয়র ব্যক্তি যারা আছে তাদের সাথে আলম সাহেব কাজ করুক। আচ্ছা, একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি, পরবর্তীতে যদি আবার কোনো পরিচালক আপনাকে হিরোর সাথে কাজ করতে অফার করে বা সুযোগ আসে, সেটাকে আপনি কিভাবে নেবেন? অবশ্যই আমি তো আর হিরো আলমকে দেখে কাজ করব না, আমি গল্প দেখে কাজ করব। গল্পে যদি দেখি যে না আমি কি করছি, আমাকে যাচ্ছে, দেন আমার সাথে কে আছে সেটা পরের বিষয়, আগে আমার ক্যারেক্টারটা আমি দেখব। তারপর হিরো আলম হোক, আরেকজন নতুন কাউকে নিয়ে আসুক, আমার কোনো আপত্তি নেই, বাট আমি আগে আমার ক্যারেক্টারটা দেখব, আমার চরিত্র কি এখানে, আমি কতটুকু নিতে পারবো। প্রফেশনাল পারসন হিসেবে, প্রফেশনাল আর্টিস্ট হিসেবে এটাই আমাদের হওয়া উচিত এখানে, অ্যাজ এ পারসন না, অ্যাজ এ আমার কাজটা কি হচ্ছে বা সেটাই আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত। আমি তাকেই সাপোর্ট করব। নায়ক সাহেব অনেক নীরব, আসলে বিষয়টা এরকম হচ্ছে, সম্ভবত আপনি নায়িকাবিহীন ভাবে আসছেন বলে আপনাকে আমরা সুযোগ দিতে পারতেছি, অনেকে আমার সাথে আছে লাইফে। হ্যাঁ, কারণ এই হিরো আলম আর রাবিনা বৃষ্টি সব সময় নিয়ে যাচ্ছে, আর আপনার মঈন বিশ্বাস আর এবং আপনাকে আসলে আমরা সবাই ওইভাবে দিতে পারি না, এর জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আপনি আর কি কি কাজ করছেন, কোন কোন ছবিতে? আসলে ভাইয়ার মাধ্যমে আমার ফিল্মে আসা, ভাইয়ার কাজগুলো আমি করতেছি। আর বাহিরের ভাইয়া বলেছে যে বাহিরের যদি কাজ ওরকম, যে ভালো গল্প, ভালো ডিরেক্টর, হ্যাঁ, ভালো কোয়ালিটি সব কিছু মিলে যদি হয় সেটা করতে পারি। আর উনি বলেছে যে আমরা ওনার হাউস থেকে যে আমরা বছরে অনেকগুলো নাম করে একটা করে মুভি করব। আচ্ছা আচ্ছা, ভালো মুভি, সেটা ভালো, দর্শক সবাই গ্রহণ করে ভালো। আর ভাইয়ার বিষয়ে ভাইয়া মানে এই মুভিতে আরেকটা মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে অবশ্যই ভাইয়ার ফ্যামিলি, ফুল ফ্যামিলি এই অভিনয় করেছে। আচ্ছা আচ্ছা, একদম ডিফারেন্ট, আমার মনে হয় না কেউ করেছে এর আগে। বাচ্চা অনেক খুব কিউট, ভাতিজার কথা না বললে নয়, জুবাইর, আচ্ছা, সে
মারাত্মক অভিনয় করে ছোট। আচ্ছা হ্যাঁ, সে অনেক অন্যরকম নেশা। মইন বিশ্বাস নিজে আছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, অভিনয় করেছে। আচ্ছা ভাবি, তাহলে এগুলো তো আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলা অবশ্যই উচিত ছিল। মজার বিষয়, সিক্রেট আমি ফাঁস না, করে অবশ্যই দিলাম। আপনাকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি। ভাবিকে দেখেছি, বাচ্চা তো ওনার ছেলে তো মানে মারাত্মক অভিনয় করে। তো অন্যরকম, তো ওনারা অনেক ভালোবাসে, ভাবি সহ সবাই ফিল্মকে অনেক ভালোবাসে। ফিল্ম ভালোবাসার জায়গা থেকে কিন্তু ফিল্ম বানায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওইভাবে আসলে অনেক মজা আর কি, পাবলিক অনেক মজা পাবে। আর আসলে এটা আমাদের যে ভালো লাগার বিষয় যে ফিল্মকে আগে ভালোবাসতে হবে, ভালোবেসে কাজ করলে সেই কাজটা অবশ্যই অনেক ভালো হয়। হ্যাঁ, সেটাই আমরা সবাই চাই। তো আপনার কাছে আসবো, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ দিকে চলে আসছি, কিন্তু আপনি একটা রহস্য আমাদের সবার মাঝে প্রকাশ করে দিয়েছেন। তো আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ফিরে আসবো মইন বিশ্বাস আপনার কাছে। অবশ্যই একটা আপনার ডায়লগ সেখানে যেটা আছে আমরা শুনবো। ডায়লগটা হলো এরকম যে আমি বলতেছি, ম্যাডাম নিচে ম্যানেজার সাহেব আসছে, আপনাকে ডাকে। আচ্ছা, তাই বলে চলে যায় আর কি। শুধু এই সংলাপটা আছে, সংলাপটা আমার ওয়াইফ ম্যাডাম, আমি যে বাড়ির চাকর, আমার জানা ছিল না। আমি বাড়ির চাকর। আচ্ছা, আর ভাবি মানে বাড়ি হলো মালিক। আমাদের ভাবি, আচ্ছা উনি হলেন এই বাড়ির মালিক, আপনি ভাবি, আমি বাড়ির চাকর। এটা আচ্ছা, শর্ট আচ্ছা। দিছি আর কি। আচ্ছা, আচ্ছা, শর্টটা এরকম আচ্ছা, যে আর- ম্যাডাম ম্যানেজার সাহেব আপনাকে ডাকে, নিচে অপেক্ষা করছে। এতটুকুই। আচ্ছা, আর অন্যান্যরা ফ্যামিলির রোহান তো বললেন আর অনেক কথা। আমার ছেলেটা একটা ক্যারেক্টার করছে ছোট, ওই ক্রিকেট খেলাধুলো নিয়ে খেলা টেলা করে এরকম আর কি। সুন্দর একটা ক্যারেক্টার করছে বাচ্চার। আর মেয়েটা করছে নায়িকা, ছোটবেলার একটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্সটা। আচ্ছা, যে ছোটবেলার নায়িকা, ওনার মা মারা যাওয়ার পরে বাচ্চু ভাই আর কি ক্যারেক্টারটা, গল্পটা একটু ডিফারেন্ট। মা মারা যাওয়ার পরে একটা এই ফুফু থাকে, ফুফুটা বোবা করে রাখে বাচ্চু ভাই। এটা ছবিটা দেখলে আগে বলবো না, ছবিটা হলে গেলে ভালো লাগবে। খুব মজার একটা ছবি, যে মানুষ বসে থাকবে, বোবা থাকে, বোবা। মারাত্মক ক্যারেক্টার, মারাত্মক অভিনয় করছেন যে তন্দ্রা, একটা শ্রাবণ, একটা একজন ভদ্রমহিলা, খুব ভালো অভিনয়, নাটকের সুপারস্টার, খুব ভালো অভিনয় করছে। আমি খুব প্লিজড ওনার অভিনয়ের জন্য। তো আমরা শেষ দিকে চলে এসেছি, আপনাকে দিয়ে শেষ করব। তারপরে সবার কাছ থেকে একটু করে কমেন্টস নিব আপনার মুভি সম্পর্কে, বা আমাদের সময় টিভির এই তারুণ্যের সময় অনুষ্ঠান সম্পর্কে, বা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আর আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি অনেক প্রশ্ন, সবাই আমরা বলেছি যে মজার বিষয়গুলো শেয়ার করেছি, কিছু স্যাড বিষয় না শেয়ার করলে সেটা দর্শকরা মনে করে যে আমরা অনেক মজা করি শুটিংয়ে, অনেক এনজয় করি। অবশ্যই করি, এর মধ্যে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট করতে হয়। যেমন এই মুভিতে 4 জনের পা ভেঙে গেছে এই মুভি করতে গিয়ে। ফার্স্ট আমার পা ভেঙেছে, এরপরে ড্যান্স ডিরেক্টর, আচ্ছা আচ্ছা, এরপর ফাইট ডিরেক্টর, সেও পা, 2 হিরোইন পায়ে ব্যথা পাইছে কিন্তু পা ভাঙে না। ওই যে বলে কই মাছের প্রাণ মেয়েদের, কি প্রতিবাদ করবেন কিনা কথা? পা ভেঙে ফেলে নাই, ভাঙাটা বড় কথা না, আমাদের ভেঙে গেছে একদম বড় কথা না, হসপিটাল পর্যন্ত গিয়েছি, এটা হচ্ছে বড়। অনেক কষ্ট করেছে সবাই, কষ্ট করছে অনেকেই, সবাই অনেক কষ্ট করেছে। আশা করি আমরা অনেক কষ্ট করেছি। আর দর্শকদের কাছ থেকে এতটুকু প্রত্যাশা যে আপনারা 2.5 ঘন্টা কষ্ট করে মুভিটা দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আমাদের যে ফাইট ডিরেক্টর ছিল জুম্মন ভাইয়া, উনিও অনেক কষ্ট করেছে, বাট ওনারও পা মুচকে গিয়েছিল। আমরা দুজন একসাথেই ফাইট করার সময় পা মুচকে গিয়েছিল। তো আসলে সবাই খুব কষ্ট করেছে, খুব কষ্টের ফল এটা। অবশ্যই আমরা কষ্ট করে গাছ বোনা, তো অবশ্যই ফলটা ভালো পাবো ইনশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলতে চান? দর্শকদের নিয়েই তো আসলে সব চিন্তা ভাবনা, তাদের জন্যই সব কিছু। আমরা যারা, বা আমাদের দর্শক যারা কষ্ট করে খেটে খাওয়া মানুষ, সবাই গার্মেন্টস শ্রমিক, সবাই আমরা খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ। আমার দিক থেকে আমি শ্রমিক, তাদের দিক থেকে তারা শ্রমিক। তো তাদের একটু আনন্দ, নাচ গানের মাধ্যমে তাদের একটু আনন্দ দেওয়ার জন্যই, যে একটা মানুষ ছোট থেকে বড় হতে হতে সে যেই লেভেল থেকেই আসুক, অনেক কষ্ট করে একটা ধাপ পার হতে হয়। তো তাদের কষ্টটাকে একটু আনন্দ ভরে দেওয়ার জন্যই হচ্ছে ফিল্ম করি আমরা, ফিল্মে যারা আছি। তো দর্শক অবশ্যই আপনাদের ভালো লাগবে, একটু হলেও আনন্দ পাবেন, মানে মন খারাপের মাঝেও একটু আনন্দ পাবেন মার ছক্কা ছবিতে। আসেন দর্শক, হলে এসে দেখেন, অবশ্যই আনন্দ পাবেন, এটা আমার বিশ্বাস। যেহেতু ছবি আপনাদের জন্য করা, আমার জন্য না, তো আপনাদের আনন্দ দেওয়া বলে হচ্ছে কথা। এর জন্য আপনাদের হলে আসতে হবে, মার ছক্কা ছবি থেকে আপনাদের একটু হলেও আনন্দ নিতে হবে, এটা চ্যালেঞ্জ করে বলছি। দর্শকের আগে একটু বলি, অনেকে মানে শুক্রবার রিলিজ হচ্ছে, কিন্তু আমাদের 11 তারিখে রিলিজ হচ্ছে। একযোগে ভাইয়া বললো 60টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একযোগে।
খুব ভালো রেসপন্স, আশা করি দর্শকরা সবাই ভালো যাবে। আমার এই প্রসঙ্গে একটু কথা মনে পড়ে গেল, লাস্ট বলি যদি আমরা একেবারে শেষ প্রান্তে, সেটা হচ্ছে আপনাদেরকে দর্শক কোথায় কোথায় গেলে পাবে, এটা কি সিক্রেট নাকি বলা যাবে? না সব জায়গায় পাবে, আমরা সব জায়গায় যাব। আচ্ছা আচ্ছা, শুক্রবারে সব হলে আমরা আমরা মানে ঢাকায় যতকটা হল আছে ঢাকার মধ্যে আমরা যেখান থেকে সময়ে কভার করতে পারবো শুক্রবারটা আমরা যাচ্ছি। আচ্ছা, শুক্রবারের পরে শনিবারও শনিবারও ঢাকার বাইরে যাব ঢাকার বাইরে। বাট দর্শক এক সপ্তাহ ছবি তো আমরা কেউ 2 সপ্তাহ রাখবে এরকমও কথা হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে। তো আমরা এই এক সপ্তাহের মধ্যে অবশ্যই আমরা সবগুলো হলে যাওয়ার চেষ্টা করব। এটা দর্শকদের সরাসরি বললাম না, মন্দ হোক ভালো হোক দর্শক আমাদেরকেই বলুক, আমাদেরটাই দেখুক, এটাই আমরা চাই। আমরাও সেটাই চাই, আমরা কোনো রাগ হই না। হ্যাঁ, অনেকেই ফেসবুকে অনেক মন্দ বলছে, ভালো বলছে, কোনো সমস্যা নাই। আমাদের দর্শকই তো বলছে, আমাদেরকে দর্শকদের জন্যই তো আপনারা বলছে, কালকে ভালো বলবে। মন্দ বলছে এটাই ভালো, ভালো হোক এর জন্যই মন্দ বলছে। তো তারা তো জাজ, তো অবশ্যই দর্শকের কাছে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আমরা প্রত্যাশা করব দর্শক আপনাদের হলে যাবে এবং আপনাদের মুভি দেখবে। হিরো আলম, শেষ পর্যায়ে চলে এসেছি, কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা মন্দ বলুন, খারাপ বলুন, ভালো বলুন, সব বলুন, তাও আমাকে আপনারা দেখেন, ইউটিউবে খোঁজেন। আর আপনারা দেখেন বড় পর্দায় নতুন রূপে আসতেছে, আপনাদের ভালোবাসা পেলে হয়তো সামনে আগাতে পারবো। আর আপনারা সবাই হলে আসুন, সিনেমাটা একবার দেখুন, দেখে দিল ভালো লাগে আমাকে আপনি লাইক কমেন্টসের মধ্যেও বুঝতে দিতে পারেন হিরো আলম সামনে আগাতে পারবে কি পারবে না। তাই সবার কাছে অনুরোধ থাকবো, সবাই হলে আসে একবার যুগে সিনেমাটা দেখুন। আর আমি কিন্তু আপনাদের সঙ্গে একসাথে দেখবো, এই সিনেমাটা দেখতে চাই। আর সবাই দোয়া রাখবেন আমি যেন সামনে আপনাদের মাঝে আরও কিছু নিয়ে আসতে পারি। আর যদি আপনি আসতে বলেন তাহলে সামনে আমি আগাবো, আর না আসতে বলেন আমি আগাবো না। কী কারণে? মানুষের যেটুকু ভালোবাসা পেয়েছে এইটুকু নিয়ে থাকতে চাই। আর আপনারা সবাই আমাদের দোয়া করবেন, আমার এটা প্রথম মুভি। আর আপনারা সবাই জানেন আমার ডিরেক্টর অনেকে মানুষের কান কথা আপনি দেয়নি, নায়িকা অনেক কান কথা দেয়নি, হিরো ভাইও দেয়নি। তাদের কান কথা সবার মুখটা আমি উজ্জ্বল করে রাখতে পারি। এই জন্য সবাই একবার হলেও আমি হিরো আলম প্রথম বড় পর্দায় আসতেছি, আমি কি করলাম একবার হলেও সবাই আপনারা বলতে দেখে যাবেন। ধন্যবাদ আপনাকে। কি বলবেন মইন বিশ্বাস? শেষ প্রান্তে শেষে বলতে চাই, প্রথম শেষ করতে চাই সময় টিভিকে ধন্যবাদ জানিয়ে। আর সবচেয়ে বড় যে এখানে আমার জন্য আমার এক ভাই, শ্রদ্ধেয় ভাই কামরুল ভাই, তাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, অনেক কিছু জানাই যে তার কারণে এখানে আসা। আর দর্শকদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, দর্শকদের যে আমার মার্চাক্কা মুভিটা শুক্রবারে মুক্তি পাবে, সবাই হলে গিয়ে মার্চাক্কা মুভিটা দেখবেন, এনজয় করবেন, এতেই আমি শান্তি পাবো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠান শেষ করব, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ধন্যবাদ দর্শক, আবারও এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সঙ্গে করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, খুব ভালো, আর সঙ্গে থাকুন সময়ের।